জেলার কৃষি কর্মাধ্যক্ষ আছেন, আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন, ওই খড়গপুর আইটি ডক্টর ঘোষ আছেন, তারপরে আমাদের ঘড়িবাবু আছেন, তারপর আমাদের এগ্রিকালচার অফিসার এনেছেন, ডিআরডিসি উনি এসছেন। তার আগে আমরা একটু ছোট করে উদ্বোধনের মতো আছে সেটা করে নেবো, করে নেওয়ার পর আমাদের যেমন আলোচনা চলছিল সেটা চলবে এখন। তারপর আমাদের এই কলেজের মাস্টারমশাই এসছেন, ওনার সঙ্গে যদিও আমার পরিচয় নেই, পরিচয় করিয়ে নেবো, আপনারা পরিচয় করিয়ে নেবেন সব। উনি এসছেন, আমাদেরকে একটু উদ্বোধন করে নিয়ে তারপর আমরা মূল কাজ শুরু করবো। প্রথমে আমাদের বরণ করে নেবে আমাদের চেয়ারম্যান সাহেব অমিয়কান্তি ভট্টাচার্য মহাশয়। কে বরণ করবে? লক্ষ্মীরানী মান্না, আমাদের দলনেত্রী। পরে বরণ করে নেবে আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সাহেবকে, বরণ করবে রিঙ্কু জানা, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। তারপর বরণ করে নেবে আমাদের জেলা পরিষদের মেম্বার ছায়ারানী মাইতি, বরণ করবে অঞ্জনা মাইতি, দলনেত্রী। তারপর বরণ করে নেবে ডক্টর ঘোষ, উনি আইআইটি থেকে এসেছেন, ওনাকে মধুমিতা মান্না। তারপরে বরণ করে নেবে তমলুক কলেজের বোটানির অধ্যাপক ডক্টর বুদ্ধদেব পুরিয়া মহাশয়কে, চৈতালি যাদব। তারপর বরণ করে নেবে শম্ভুনাথ দাস, উনি হচ্ছে ডিআরডিসি অফিসের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। কে? অঞ্জনা মাইতি। তারপর বরণ করে নেবে ঘড়ইবাবুকে আপনারা সকলেই ছিলেন, উনি মাশরুমের দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছেন, প্রায় 12-14 বছর আমাদের অফিসের সঙ্গে যুক্ত উনি, দেবশ্রী অধিকারী। এরপর বরণ করে নেবে আমাদের আশিস বেরা মহাশয়, উনি আমাদের এগ্রিকালচার অফিসার। এরপর বরণ করে নেবে সুকান্ত দাস, উনি হচ্ছেন মাশরুম সিড প্রডিউসার, আমাদের তমলুক টাউনে ওনার বাড়ি। উনি এই গত বছর ধরে মাশরুমের বীজ তৈরি করছেন এবং রিনাউন্ড এন্টারপ্রেনার। লক্ষ্মী। এইবার আজকে আমাদের বরণ করেছেন আমাদের অফিসার ইনচার্জ ডক্টর উত্তম কুমার লাহা, যিনি প্রজেক্টের অধিকর্তা এবং প্রজেক্টকে নিয়ে সাফল্য করার জন্য সারাক্ষণ সর্বক্ষণ দিন রাত্রি চেষ্টা করে থাকেন। তাকে আমাদের বরণ করে নিচ্ছেন দোলন মান্না। রিঙ্কু আমাদের ডক্টর লাহা সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা হয়। উনি একটা প্রাণ, যাকে বলে সিএনসি প্রাণ, দিন রাত্রি উনি অসময়কে নেই, সর্বক্ষণ সিএনসি চিন্তা করে থাকেন। তাই ওনাকে ধন্যবাদ। এবার শোনেন, এবার আমাদের মূল পর্বে যাওয়ার আগে উনি একটু আলোচনা, আমাদের চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন, শুনুন। এক অভিনব কর্মসূচি, যা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়, প্রতিটি মানুষের কাছে, আর সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে আরো প্রয়োজনীয়। গ্রামীণ অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে এগ্রিকালচারের যতগুলো জায়গাতে আমরা আইটেমগুলো কাজ করে থাকি, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ
আজকের এই যে সেমিনার থেকে যেটা আমরা শুনে যাবেন, এই মাশরুমের চাষটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অন্য কোনো চাষকে ছোট করছি না। মাশরুম এমন একটা চাষ, একে এক কথাতে আইটেম চাষ বলা যায়। যাদের টেকনিক্যাল পার্সনরা আছেন তারা আরো ক্লিয়ার করে বলতে পারবেন। গ্রামীণ অর্থনীতি, মহিলা অর্থনৈতিক স্বরোজগারের একটা সঠিকতম দিশা, সঠিকতম জায়গা হচ্ছে মাশরুম, যার বর্তমান ফুড ভ্যালুর পাশাপাশি, ফুড ভ্যালু তো আছেই, ফুড ভ্যালুর পাশাপাশি মার্কেটের যে অর্থনৈতিক যে অবস্থা, তাতে দেখা যায় যে মাশরুমটা অনেক বেশি মূল্যে আমরা বেচাকেনা করতে পারি। তাহলে একটা মাশরুম চাষ যদি সঠিকভাবে করা যায়, তাহলে মহিলাদের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রটা খুব সহজ হয়ে যাবে। আর আইটেম চাষ এই কারণেই করছি, আমরা অবসরের ছোট্ট একটু সময় যদি আমরা মাশরুম চাষে দিই, তাহলে অন্যান্য চাষের মতো এত পরিশ্রম, এত সময়ের প্রয়োজন খুব একটা থাকে না। তারই আজকের সেমিনার, সেই সেমিনারে আমাদের উত্তম লাহা মহোদয় আছেন, যিনি প্রজেক্ট ইনচার্জ, এই প্রজেক্টের প্রাণ পুরুষ। আমার ভালো লেগেছে যখন পশ্চিম বাংলা থেকে এই যারা প্রথম পুরস্কার নিয়ে ফিরে আসে, সেই কর্মযোগের সব থেকে বড় হোতা যদি কাউকে বলা হয় তাহলে রাহা সাহেব। আর তাকে সহযোগিতা করেছেন অফিস কর্মচারী সহ, আপনারা সবাই সহযোগিতা করেছেন। আমার এও বিশ্বাস আছে যে সবাই মিলে যদি সমমনোভাবাপন্নকে সামনে রেখে যে কাজ আমরা করতে পারি, তাহলে আমরা বাংলায় একটার পর একটা জায়গা, প্রথম জায়গা আমরা তৈরি করতে পারব। আজকের এই সেমিনারে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ, উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য, আছেন বিদগ্ধ ব্যক্তিবর্গ যারা এই আইটেম সম্পর্কে টেকনিক্যালি অনেক বেশি বোঝেন, জানেন। প্রফেসর থেকে টেকনিক্যাল পার্সনরা আছেন, তারা টেকনিক্যাল কথাগুলো আপনাদের বলবে। আমি সরল সহজ কথাতে বলি, সিএটিসি যে প্রয়াস নিয়ে আপনাদের কাছে এগিয়ে এসেছে, আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। আমরা নিশ্চিতভাবে এই চাষকে একটা বড় জায়গাতে পৌঁছে দিতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শুভ সূচনা করলাম। বর্ষ শেষে, বর্ষ শুরুর পূর্বে মাশরুম নিয়ে আমরা এগিয়ে চলি, আমরা 1 নম্বর জায়গায় যাব, এইটাই আজকের আমাদের শপথ, আলোচনার বিষয়বস্তু। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এইমাত্র আমাদের কলকাতার অফিস থেকে এগ্রিকালচার ইনচার্জ সাহেব এসেছেন, ওনাকে বরণ করে নেবে রামমূর্তিদা। উনি এসছেন, এইমাত্র পৌঁছেছেন। উনার নাম হচ্ছে জয় শর্মা, উনি হচ্ছেন আমাদের এগ্রিকালচার ইনচার্জ কলকাতা অফিসে। ওনাকে বরণ করে রিঙ্কু জানা। ওনার সঙ্গে ওনার মিসেস এসছেন, ওনাকেও আমরা একটা ছোট করে বরণ করে নেবো। লক্ষ্মী জানা, লক্ষ্মী মান্না। এরপর আমাদের আলোচনাটা চলছিল, এরপর বলবেন আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, উনি বেরিয়ে যাবেন। আমাদের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সব একটু বলবেন। আলোচনাটা খুব ভালো চলছিল, মনে ডিস্টার্ব করলাম। বক্তব্য শুনতে কারো কিন্তু ভালো লাগে না, যা বেশি বলবো না। মানে স্কুলটা ভালো চলে, বুঝি মাস্টারমশাই ভালো হয়, ছাত্র ভালো হয়। ডক্টর ঘোষ এমনভাবে বলছিলেন, আমিও মোহিত হয়ে গেছিলাম। কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না।
আপনারাও ইন্টারাকশন খুব ভালো দিচ্ছিলেন, মানে নিজেও সমৃদ্ধ হচ্ছিলাম। যাই হোক, আজকে এরকম একটা সবাই থাকতে পেরে খুব ভালো লাগছে। রাহাবাবুকে প্রথমেই ধন্যবাদ, আমাকে ডেকেছেন। আছেন আমাদের অমিয় বাবু, সিআইটিসি চেয়ারম্যান, খুব উদ্যোগী মানুষ। আছেন আমার জেলা পরিষদের ছায়াদি মেম্বার ডক্টর ঘোষের কথা বললাম, লাহাবাবু আছেন, ওদিকে ঘরুলিবাবু আছেন, আমার ডিআরডিসির একজন কোঅর্ডিনেটর আছেন, আর মিস্টার শর্মা মিসেস শর্মা আছেন, ওদিকে গুড়িয়াবাবু আছেন, আপনারা আছেন। সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। মার্কেটিং নিয়ে হচ্ছে এটা সত্যি খুব প্রয়োজন। আমার ওখানে রেগুলেটেড মার্কেট থেকেও কিন্তু এই মার্কেটিং এর ব্যাপারে ট্রেনিং হয়, খুব সুন্দর সুন্দর ট্রেনিং হয় যে মার্কেটিং কোন জিনিসগুলো করবেন, কিভাবে করবেন। আমরা ঘরে তো দেখেছি, ধরুন যখন টমেটো হচ্ছে প্রচুর কম পয়সায় টমেটো পাওয়া যায়, কিন্তু ঘরে যখন টমেটোর সস টস গুলো করছে সেটা কিন্তু টেকে না, অর্থাৎ প্রসেসটা আমরা ঠিক করতে পারছি না। কিন্তু ওইটা করলে আমার বাড়ির তো অনেকদিন চলবে, অর্থাৎ এই মার্কেটিংটা দরকার। আর এই মাশরুমটার কথা মনে হলো, আমাদের কাপাসেরিয়া হাই রোড, ওই হাই রোডে একটা মাশরুম বেচে, মাশরুমের এই পকোড়া, আমার মহিষাদের লোক ওখানে খেতে আসে। আপনারা জানেন কিনা জানি না, দোকানটা কিন্তু দারুণ দারুণ তৈরি করে, আর নিশ্চিত আপনাদের কারোর কাছ থেকেই কেনে। অর্থাৎ এই যে আমাদের মার্কেটিংটা হচ্ছে, শুধু তৈরি তো করলাম নয়, মার্কেটিংটা দরকার। আর মাশরুমটা কি কি বিদেশি জিনিস? আপনাদের কি মনে হয়? বিদেশি নয়, আমার দেশের সেই কল জাদু, আমরা ছোটবেলায় খেতাম, অল্প স্বল্প খেতাম, সেটাই কিন্তু আলাদা রূপে এসছে। অর্থাৎ আমাদের এই বাংলার সংস্কৃতিতে অনেক জিনিস আছে। এখন সবাই বলছে কেক, কেক কেক কি খুব নতুন জিনিস? আপনাদের মনে আছে কি তালের পিঠে খাই? তালের যেটা আমাদের কেক, তালের পোড়া পিঠে বলে, সেটাও তো একরকম কেক নাকি? তাহলে আমাদের বাংলায় এরকম অনেক জিনিস আছে। আর এখানে মনে হচ্ছে সেলফ হেল্প গ্রুপেরই বেশি জন আছে, এটাই সবচেয়ে বড় কথা। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের তুলে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা এখানটা দেখছি যে অনেক সফল হয়েছে। আপনারা হয়তো জানেন না, প্রথম যখন সেলফ হেল্প গ্রুপের আইডিয়াটা আসে, বলছে মেয়েরাও একটা সম্পদ। যখন আমার এখানকার সমস্ত আইএস অফিসারকে দিল্লিতে ডেকে বলছে সেলফ হেল্প গ্রুপ ফরমেশন করুন, আপনারা ফিরে গিয়ে করুন সঙ্গে সঙ্গে। ওনারা যখন আসছেন প্লেনে, মানে ইংরেজিকে বাংলা করতে করতে আসছেন যে কিভাবে করব। তারপরের গুলো তো ইতিহাস। ছোট একটা উদাহরণ দিই, ওই রকম একটা ট্রেনিং হচ্ছে আমাদের কল্যাণীতে, আমাকে আমি গল্প শোনা আর কি। একটা ওই রকম সবাই আছে, তা জিজ্ঞেস করছে প্রত্যেককে যে বলুন তো আপনাদের এই সেলফ হেল্প গ্রুপ সম্পর্কে মত কি। একটা বয়স্ক মহিলা তারকেশ্বর থেকে এসছেন, তা বলছো আপনি বলুন তো। বলছে বাবু, এখন ব্যাংকে গেলে ব্যাংকের স্যার আমাদেরকে দিদি বলে চেয়ার দেন। মানে সেই বয়স্ক মহিলাটা বলছে যে কতটা সম্মান পেয়েছি। আর একটা সেলফ হেল্প গ্রুপের একজন বলছে আমরা একটা ভিকিরিকে মেম্বার করেছি। বলে সে কি ভিকিরি মেম্বার? না, তাকে বলছি তোকে প্রথম 2 মাস 20 টাকা দিতে হবে না, তারপরে কিন্তু তোর ওই ভিক যে মাগবি তার থেকে টাকা দিতে হবে। অর্থাৎ মেয়েরা যে এই ধারণা তৈরি করছে সেলফ হেল্প গ্রুপে, এইটা বিশাল। আর একটা যে কথা আমি সব জায়গায় বলি, সেলফ হেল্প গ্রুপ সবসময় ভাবে কি আমি টাকাটা লোন নেবো, কম ইন্টারেস্ট, লোন শোধ করব। এটাই কিন্তু প্রচলিত ধারণা। কেন না, কি প্রোডাক্ট করব, কাকে দেবো। আচ্ছা বলুন তো, আপনি একটা চানাচুর একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করলো, একটা ব্লকে যত সেলফ হেল্প গ্রুপ আছে সব মেয়েকে যদি একটা করে চানাচুর দেয়, সেটা বিক্রি হবে না? সেটা তো বিরাট। আজকে আলু ভাজাকে কেটে বিক্রি হচ্ছে লেজ। আমরা এইটা ভাবতে পারিনি এই মার্কেটিংটা হতে পারে। অর্থাৎ আমাদের ধারণায় এইগুলো নেই, এই ধারণাগুলো তৈরি করলে অবশ্যই সফল হবে। সিএডিসি উত্তমবাবু চালাচ্ছেন, আমাদের অমিয়বাবু চালাচ্ছেন, বললেন যে পূর্ব মেদিনীপুর ফার্স্ট হয়েছে। কিন্তু সিএডিসির যে উন্নতির শিখরে যাওয়ার অবস্থাটা ছিল, সেইটা কিন্তু ব্যাহত হয়েছে এনআরইজিএস এর কাজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। ওই এনআরইজিএস থেকে অনেক কিছু হতো, যে কারণেই হোক আমার মুখ্যমন্ত্রী চাচ্ছেন এগিয়ে নিয়ে যেতে, কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্য আমার এনআরইজিএসটা বন্ধ হয়ে আছে। অর্থাৎ ওই 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 সাহায্যটা আপনারা পেলে আরো হয়তো আরো অনেকটা উন্নতি করতে পারতেন। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুযোগ পেলে আসবো, শুনতে পারলে খুব ভালো হতো। সবাই খুব খুব ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। জেলা পরিষদের মেম্বার ছায়া মাইতি মহাশয়।
শুভ সকাল। প্রথমে আমি এই সিটিপিওর আন্ডারে যিনি প্রধান উদ্যোক্তা শ্রদ্ধেয় লাহাবাবুকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, আমাদের এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান অমিয়কান্ত দা মহাশয়, ওনাকে আমার অন্তর থেকে প্রণাম জানাই। আছেন এই প্রজেক্টের ঘোষবাবু, ডক্টর ঘোষ, এবং আছেন কলকাতা থেকে যিনি আসছেন এগ্রিকালচারের দপ্তরের স্যার, আছেন সর্বস্তরের কর্তা, এবং সর্বোপরি আপনারা আছেন, মানে যাদেরকে নিয়ে এই প্রজেক্ট, যাদের দ্বারা এই প্রজেক্ট চলে, প্রত্যেককে, দিদিদের, বোনেদের, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি দুই একটা কথা বলছি। সত্যিই ভালো লেগেছে যে প্রজেক্ট হলো এমন একটা জিনিস, একার দ্বারাই কিন্তু হয় না। এই যে স্বনির্ভর, স্বনির্ভর মানে একজন নির্ভর হলে চলে না। ধরুন একটা পরিবারে আমরা হয়তো 3 ভাই বা 3টে জায়গা থেকে 3টে বোন এসেছি, কিন্তু এক ফ্যামিলিতে থাকি, কিন্তু এখনকার দিনে কিন্তু এক ফ্যামিলিতে থাকে না, ছোট্ট ছোট্ট পরিবার হয়ে যায়। কিন্তু সেই পরিবার, এই যে অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থাকে যদি টিকিয়ে রাখতে হয়, শুধু ভাইয়েরা বা দাদারা যে উপার্জন করবে তাই না, দিদিরা, বোনেরাও কিন্তু উপার্জন করতে পারে। সবাই যে শিক্ষিত তা না, সবাই যে চাকরি পাবে তা না। ছোট্ট ছোট্ট প্রয়াসের মাধ্যমে, অর্থাৎ এই যে ছাতু চাষ, বাংলা কোথায়, এই ছাতু চাষ একত্রিতভাবে যে 10 জন মিলে যদি একটা জায়গা ঠিক করে নিয়মিতভাবে যদি সেই প্রজেক্টটাকে, প্রকল্পটাকে সার্থক করে তুলতে পারে, আমার মনে হয় তাদের বাড়ির নয়, বাড়ির বাইরের যে বিক্রয় কেন্দ্র, সেখানে যদি সারিবদ্ধভাবে, ধরুন একজন দিদি আজকে গেল আমাদের মার্কেটে, এখানে হাট বসে, সামনেই হাট, ঠিক করে নিতে হবে যে আজকে আমি গেলাম, কালকে ও যাবে। যদি সেইভাবে বিক্রয় করতে পারি বা সেইভাবে প্রকল্পটাকে ফুটিয়ে তুলতে পারি, নিশ্চয়ই আর্থিক দিক দিয়ে অনেকটা সহযোগিতা হবে। শুধু দাদারা ভাইরা উপার্জন করবে আর দিদিরা বোনেরাও উপার্জনের হাত বাড়ে। কারণ আমরা জানি যে একটা সংসারে সবারই প্রয়োজনীয়তা আছে। ছেলে মেয়ে স্কুল যাওয়ার পরে অনেক যথেষ্ট সময় থাকে, টিভি সিরিয়ালের দিকে নজর না বাড়িয়ে যদি আমরা একটু সময় বাঁচিয়ে সেই 10 জন মিলে যদি আমরা একটা কাজকে তুলে উঠতে পারি, নিশ্চয়ই আমাদের সমস্ত প্রকল্প বা সমস্ত আর্থিক সহায়তা আমরা হতে পারবো, এবং এই সিএডিপির মাধ্যমে যে প্রকল্পগুলি, সেই প্রকল্পকে আরো উন্নয়ন করে আরো আর্থিক দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আশা করি আমাদের জেলার মধ্যে এই তমলুক ব্লকের এই যে সিডিপি এর আন্ডারে যে সমস্ত প্রকল্প, সব আমরা মিলেমিশে একত্রিত হয়ে যদি প্রকল্পটিকে সফলতায় আনতে পারি, তাহলে আগামী দিনে আমাদের এই তমলুক ব্লক আরো 1 নম্বরে থাকবে এবং দেশের মধ্যে 1 নম্বর থাকবে, এই আশা আপনাদের কাছে রাখছি। সবাই সহযোগিতা করবেন। স্যাররা আছেন, বিশেষ করে লাহা বাবু অত্যন্ত প্রিয় মানুষ, উনি দক্ষতার সহিত এবং সেই সুদৃষ্টির সহিত এই প্রকল্পকে পরিচালনা করেন। সবাইয়ের মাধ্যমে, সবাইয়ের সহযোগিতায় আমি জেলা পরিষদের সদস্য, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে হয়েছি ঠিকই, কিন্তু আমিও চেষ্টা করব যাতে আগামী দিনে আপনারা সবাই ভালোভাবে সব কিছু করতে পারেন, তার সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রকল্প আরো দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমি সবাইকে পুনরায় আমার পক্ষ থেকে এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি। নমস্কার।
নমস্কার। এখানে উপস্থিত আছেন WBCADC তমলুক 1 প্রজেক্টের চেয়ারম্যান মহাশয়, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহাশয় ছিলেন, উনি চলে গেলেন ব্যস্ততার জন্য। এছাড়া আছেন জেলা পরিষদের মাননীয় সদস্যা, অন্যান্য আধিকারিক বৃন্দ, আর আমাদের সামনে রয়েছেন স্বয়ম্বর গোষ্ঠীর মা বোনেরা। সকলকে WBCADC অর্থাৎ পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের আলোচ্য বিষয় মাশরুম উৎপাদন বা চাষ। এটা একটা খুবই ভালো বিষয়। এটা এমনই একটা ভালো বিষয় যেটাকে নির্ভর করে এখন অনেকে জীবিকা যাপন করেন, অনেক ইনকামের পথ দেখেছেন। সেদিক থেকে বর্তমান সময়ে এই যে মাশরুম উৎপাদন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের CADC প্রধান লক্ষ্যই হলো গ্রাম বাংলার মানুষদের, বিশেষ করে স্বয়ম্বর গোষ্ঠীর যেসব মা বোনেরা সদস্য আছেন, তাদের জীবন জীবিকার মান কী করে উন্নয়ন ঘটানো যায়, তাতে কি করে সহযোগিতা করা যায়, যাতে আপনারা দুটো পয়সা ইনকাম করতে পারেন এবং আপনাদের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারেন। সেই দিকে আমরা সবসময় নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদের কি করে সহযোগিতা করে আপনাদের জীবন জীবিকা, আপনাদের আয়ের পথ আমরা সুগম করতে পারি। শুধু আজকে যে আলোচনা হচ্ছে মাশরুম চাষ, শুধু মাশরুম চাষ নয়, কৃষিক্ষেত্রে অনেক রকম জিনিস আছে। এখানে বড়ি তৈরি হয়, গয়না বড়ি প্রসিদ্ধ, সেটা একটা ভালো জায়গা যেতে পারে। বিভিন্ন রকম মশলা চাষ, বীজ উৎপাদন হতে পারে। এছাড়া হাঁস মুরগি পালন, পশুপালন, মৎস্য চাষ, এছাড়া এই সব অঞ্চলে অনেক মা বোনেরা সেলাইপুরের কাজ জানে, তাতেও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাকে স্বয়ংভর করার জন্য। এছাড়া এখন গ্রাম বাংলায় বা সর্বত্র একটা সৌন্দর্যায়ন মানে রূপচর্চার একটা প্রাধান্য পাচ্ছে। সবাই আমরা রূপ সম্পর্কে সচেতন। এর জন্য যে আমরা শুধু সৌন্দর্যায়ন বা বিউটিশিয়ান কোর্স, সেটাও আমরা প্রশিক্ষণ দিয়ে, অনেকের সুযোগ আছে, অনেকে করতে চান, তারা এগিয়ে এলে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের স্বয়ংবর করতে পারি। এই জন্য কি করতে হবে? এই জন্য আমাদের CADC তমলুক 1 প্রজেক্ট অফিসে এসে আপনাদের একটু যোগাযোগ করতে হবে যে আপনারা কি ধরনের সহযোগিতা চান এবং আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি, সেই পরামর্শ আমাদের কাছ থেকে পেতে পারেন এবং আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করব। আমাদের এই অফিসে, তমলুক 1 CADC অফিসে উত্তম কুমার লাহা মহাশয় আছেন, খুবই কর্মঠ মানুষ। এছাড়া কৃষি ইনচার্জ, কৃষি আধিকারিক আশিস কুমার বেরা মহাশয় আছেন, উনি খুবই সুদক্ষ মানুষ। ওনার কাছে এই কৃষি বিষয়ে, এছাড়া পশুপালন বিষয়ে, মৎস্য বিষয়ে এবং অন্যান্য বিষয়েও আমাদের আধিকারিক আছেন। আপনার যেটা প্রয়োজন, আপনি যেটা করতে পারবেন আপনার বাড়িতে বসে থেকে, সেই বিষয়ে আমাদের কাছে এসে পরামর্শ নিলে সেই বিষয়ে আমরা কিন্তু আপনাদের সাহায্য করতে পারব। যাই হোক, আজকের যে আলোচনা মাশরুম উৎপাদন বা চাষ, এই সম্বন্ধে বিস্তর আলোচনা হবে। আপনারা শুনবেন, আপনাদের মত বিনিময় করবেন, আপনাদেরকে জিজ্ঞাসা আছে সেটা জেনে নেবেন। মাশরুম কি, এটা তো আমরা সবাই জানি। একটু আগে আমাদের মাননীয় সদস্য বলে গেলেন, এটা ছাতু। আমরা ছোটবেলায় পড়েছি না, বইয়ে লেখা থাকে একটি ছবি, একটা ব্যাঙ বসে আছে, তারপর একটা ছাতার মতো। তো এটা হলো ব্যাঙের ছাতা বা ছাতু বা মাশরুম, যে ভাষাতেই বলি। এটা বিভিন্ন প্রজাতির হয়, সব প্রজাতি খাওয়া যায় না। কতগুলো খুব বিষাক্ত, সেগুলো খাওয়া যাবে না। তবে কতগুলো যেগুলো খাওয়া যায় সেই বিষয়ে এখানে আলোচনা হবে।
আর মাশরুমের চাহিদা আপনারাও জানেন, আমরাও দেখছি দিনকে দিন কিন্তু বাড়ছে। বিভিন্ন রকম হোটেল, রেস্তোরাঁ, সেখানে মাশরুমের একটা কিন্তু উপাদান থাকবেই, কারণ মানুষের ডিমান্ড আছে। আর বাজারেও দেখবেন অনেক জায়গায় বিক্রি করে, কিন্তু বেশি লোক আর পায় না, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। মানে এর ক্রমশ চাহিদা, মানে এর খাবারের প্রতি একটা মানুষের আকর্ষণ, এটা কিন্তু বাড়ছে। সেদিক থেকে মাশরুম একটা ভালো জায়গায় যেতে পারে। মাশরুম চাষ করে এর যে বাজারজাতকরণ, সেটা কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা পরামর্শ এখান থেকে দিয়ে থাকি, আপনারা সেই পরামর্শ পাবেন। আচ্ছা, আপনাদের এখানে যারা আছেন কেউ কি মাশরুম চাষের সঙ্গে যুক্ত আছেন, করেন? হাত তোলেন তো দেখি। আচ্ছা, ঠিক আছে, অনেকেই করেন। আরও এখানে যারা আছেন আমি মনে করব তারা মাশরুম চাষে আগ্রহী। তা আপনাদের সহযোগিতায় আমাদের সিএডিসি এই তমলুক 1 প্রজেক্ট অফিস, সেটা মাশরুম উৎপাদনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জায়গায় যাবে, একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিগণিত হবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, এই আশা করছি। আর আপনাদের যা প্রয়োজন এই মাশরুম উৎপাদন করতে গেলে কীভাবে আপনারা এই বিষয়ে মানে কাজ করতে পারবেন, তার জন্য আমাদের কি দরকার সেই বিষয়ে আমাদের কাছে যখন সময় হবে আপনারা যোগাযোগ করবেন। আমি আর বেশি কিছু বলবো না, এখানে আলোচনা চলবে প্রযুক্তিগত বিষয়ে। খালি মাশরুম চাষ করলে হলো না, এটা কিভাবে রাখা যায়, কতদিন ভাবে রাখা যায়, কিভাবে বিক্রি করা যায়, এই বিষয়ে আলোচনা হবে। আলোচনা আপনারা শুনুন, পরে প্রয়োজন মতো আবার ইন্টারাকশন করব। এই বলে সকলেরকে আবার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আজকের যে কর্ম শিবির এর সাফল্য কামনা করে আমি শেষ করছি। তো তাহলে এই যে রিকোয়ারমেন্ট তৈরি হচ্ছে, সেই সাপ্লাই চেনটা আমাদের করতে হবে, যে যেন তাদের আমরা সাপ্লাই দিতে পারি। এবং লোক যখন জানবে তখন ওটা আরও কেনার চেষ্টা করবে। এই যে আপনি বড়ি বানাচ্ছেন মাশরুম, জানি না, কেউ কিনছে না। যেদিন থেকে জানতে পারবেন যে আপনি মাশরুম বড়ি বানাচ্ছেন, দেখবেন আপনার বাড়িতে লোক চলে যাবেন যে তাহলে আমাকে 5 কিলো দিন, কি 2 কিলো দিন। আস্তে আস্তে আপনার দোকানদারিগুলোতে, দোকানে আপনার হবে, রিকোয়ারমেন্ট শুরু হবে। কারণ লোক এখন কিছু না হোক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়েছে, যে ভালো খাবো, একটু ভালোভাবে থাকবো, বা যেন খাবার দাবারে কোনো খারাপ জিনিস না থাকে। তো এই সচেতনতা তো বেড়েছে মানুষের। এবং মাশরুমটা আরও মানে প্রচার পেয়েছে করোনার পর থেকে। কারণ ডাক্তাররা করোনার পর থেকে, আমাদের যে করোনা যখন হয়েছিল বেশিরভাগ লোকই যারা মারা গিয়েছিলেন, কেন? তাদের মেনলি ইমিউনিটির প্রবলেম ছিল। তো এই মাশরুম খেলে ভীষণভাবে ইমিউনিটি হেল্প করে, মাশরুমের মধ্যে বিটা গ্লুকান থাকে, তো এটা আমাদের ইমিউনিটির জন্য ভালো। তো এরকম বিভিন্ন মানে কি বলবো, যে যেরকম ভাবে ভাবতে পারেন, এই যে আমি 4-5টা প্রোডাক্ট বললাম, এটাই নয় যে 4-5টা প্রোডাক্টই হতে পারে, এরপরেও অনেক কিছু প্রোডাক্ট হতে পারে যেটা আমি এখনো ভাবতে পারছি না। এগুলো হয়তো আরও আপনারা ভেবে যদি বানাতে পারেন। এছাড়া আমরা আরও কিছু ভাবছি, কি আমরা যেগুলো ভাবছি বড় স্কেলে, মানে একটা ইন্ডাস্ট্রির মতো হবে, যেখানে অন্তত 500 লোক হবে, বা সেই প্রোডাক্টটা নিয়ে গোটা ইন্ডিয়াতে যেন বিজনেস করা যায় এরকম। তার যে তার সেলফ লাইফ থাকবে, তার ভাষাই লাইসেন্স থাকবে, তার আদার যেসব রুল রেগুলেশন আছে সেগুলোকে করাতে হয় এরকম করে। আপনাদের তো সেই সব ঝামেলা নেই, তো আপনারা আসলে প্রোডাকশন করুন, প্রোডাকশন করে ছোটো ছোটো প্রোডাক্ট করে যান। এবার বলুন, আপনাদের মাশরুম চাষ করতে কি কি সমস্যা হচ্ছে, বা বিক্রি করতে কি সমস্যা হচ্ছে, এরকম কারো হচ্ছে? আপনার বাড়িতে হয়তো বলেন, আপনি সেইটা যদি না চেঞ্জ করেন কি করে হবে? কন্টামিনেশনের কোনো রোগ তো নিজেকে চেঞ্জ করতে হবে। একদম ঠিক, এবং আমি ওনার জায়গাটা দেখিয়েছিলাম, প্রচন্ড নোংরা, ঝুল, এবং মানে বললাম তো হবে না, ওটাকে একদম টোটালি চেঞ্জ করে ভেঙে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে তৈরি করতে হবে। ঠিক, তো ওইটাই বলছি। এবং একটা
প্রোডাকশনের পর অন্তত যদি 14 দিন আমরা গ্যাপ দিতে পারি তাহলে আরো ভালো হয়, কিন্তু লোক দিতে পারে না, কারণ ওই তো বললাম পরপর বেশ বসে যাচ্ছে, প্রোডাকশন হচ্ছে, টাকা আসছে। ফিউমিগেশন আমি আমার এইভাবে পরিশুভ পাচ্ছি না, ঠিক আছে, আপনি পাননি, উনি পেয়েছেন। এবার এই তো আলোচনা মানে কত বছর এই জন্যই তো বললে আর কি লাভ হবে না, করুন, করতে করতে উঠে গেছেন বলে, হেরে গেছি বলে সবসময় হাই পেয়ে গেছেন না। একদমই একদম না, অবশ্যই উনি অনেক বছর ধরে করছেন, উনি প্রায় বললেন তো 20 বছর বা 18 বছর করছেন, কত না কি কি অসুবিধা হচ্ছে করতে গিয়ে বা এই দিদিমণিকে অনেকদিন ধরে চাষবাস করছে, বহু মেয়ে নিয়ে চাষ করে, বহু প্রোডাক্ট। না আমাদের যেটা হচ্ছে সবদিকে যে সাইডটা বললেন ওই ফাঙ্গানেস আগের বছরটা আমরা নিয়েছিলাম, তাতে দেখে রয়েছি আমাদের 90খানা বেড একসঙ্গে টোটাল ওই সব সাদা সাদা হয়ে কালো কালো হয়ে সরু সরু হয়ে গেছে, কিন্তু বেডগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো আমি 90টা বেডের মানে আমি কিছুই করতে পারিনি, সেটা পুরো বাদ দিতে হয়েছে। পরক্ষণে যখন আমি পল মাশরুম ওটা পরে গরম পড়ে যাওয়ার পরে আবার পল মাশরুম দিয়েছি, সেই খড়গুলোকে আবার ভালো করে দেখি বিছিয়ে দিয়েছিলাম পল মাশরুমের পরে, পল মাশরুমটা ভালো বেরিয়েছে, কিন্তু ওই বীজগুলো পুরো নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া আমার তো আছেই, প্রত্যেক বছরে মোটামুটি 150 থেকে 200 মতো বেড ফেলি, আর 5 কেজি 10 কেজি 15 কেজি পর্যন্ত মাল ওঠে। এবার যেটা আমার বিক্রি হয়ে যায় আর এবং যেটা অবশিষ্ট রয়ে যায় আমরা বড়ি করি। তো যাই হোক, আপনি তাহলে অনেক বছর ধরে করছেন, আপনার তো অনেক, আপনার সঙ্গে অনেক মহিলাও যুক্ত না আছে। বেশি বছর নয়, এটা আমরা এই বেডটা ফেলেছি 3 বছর, কিন্তু তার আগেই আমাদের সিএডিসি থেকে ট্রেনিং করার পর আমরা বাড়িতে করতাম অল্প অল্প করে, যেটা খাওয়ার পর বেশি হতো সেটা আশেপাশে বিক্রি করে দিতাম। তারপরে যখন আমরা প্রডিউসার গ্রুপ বানাই, প্রডিউসার গ্রুপ থেকে আমরা কিছু টাকা লোন পেয়েছিলাম, তো সেখান থেকে আমরা জানতে পারলাম যে বড় ব্যবসা কি করা যায়। তারপরে আমরা সিএডিসি স্যারের সঙ্গে আলোচনা করে আমরা এই মাশরুমের এটা করেছিলাম। আপনি তখন সম্ভবত প্রায় আপনি ট্রেনিং দিতে এসেছিলেন, তো আপনার কাছ থেকে বীজ নিয়েছিলাম, এই স্যারের কাছ থেকেও বীজ নিয়েছি, এখনো স্যারের কাছ থেকেই বীজ নিই, কাছাকাছি পেয়ে যাই। তো নিয়ে আমরা মোটামুটি সিএডিসি থেকেও নিয়ে যাই, নিয়ে গিয়ে এখন করতেছি, এখন ভালোই বিক্রি হচ্ছে। একদম ওইটাই বলছি, এই কন্টামিনেশনটা মেইন প্রবলেম হয়, দেখবেন যে কখনো ওয়েদারের জন্য থাকে, কখনো বীজের প্রবলেম হতে পারে, আর কখনো ফলের প্রবলেম হতে পারে। এই 3টে কারণে কি হয়, কিন্তু এটা মাথায় রাখবে যে যদি একই ফার্মের মধ্যে যখন হচ্ছে তখন ফার্মটাকে মিনিমাম আছে তো আপনাকে না, আমার প্রথম বছরটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু তারপর থেকে আর হয়। ভেরি গুড। হ্যাঁ, সারা বছর বলতে একদম খুব গরমটা যখন পড়ে যায় ওই বৈশাখ জ্যৈষ্ঠের সময় ওই 2-3 মাস বাদ থাকে, না হলে আমার সারা বছর না আমি পারি না, নষ্ট হয়ে যায়। না বর্ষার সময় খারাপ হয় না, তরমুজটা বড়িটা না বড়িটা মাশরুমটা পেছনে যারা বসে আছে এবার আর কে বলবে, এই ধরুন এই ধরুনকে দাও, ওকে দেখতে দিদিমণি বলে দেবে। তোমার নাম পরিচয় বলো। চাষ করছে কিভাবে করছে, আমার নাম তরুণ মান্না, আমি এই সিএডিসি অফিস থেকে শিখে চেষ্টা করছিলাম যে আমি আজ 10-12 বছর এই মাশরুম চাষ করতেছি, কিন্তু আমি যে 150 বেড ফিলাই, আমি পার ডে আমি 5 কেজি 10 কেজি যখনই হয় আমি নিজে সাইকেল চড়ে আমি বিক্রি করি। আমি সেলফ হেল্প গ্রুপ থেকে আমি নিজে থেকেই আমি ব্যবসা করি, নিজেই চালনা করি ব্যবসা করি। বাহ, এটা তো ভালো জিনিস, আপনি যেটা আমরা সারা বছরই করি, ফলও করি বা গরমের বীজও করি, ভেরি গুড। সারা বছরই আমি চাষ করি। আপনি যে বলে 10-12 বছর মানে অনেকটাই। হ্যাঁ, আমি 10 মোটামুটি আপনি বছরই আমি কতগুলো করে শুরু করেছিলেন? প্রথমে 5টা 6টা এরকম করতে করতে যখন মালটা বার হচ্ছে তখনই আমি আবার খড় কিনে একটা ফার্ম করে দিতাম। আচ্ছা, এখন আপনার ফার্মের সাইজ কত, মানে কত বড়, আপনার কত বেড ধরে ওই ফার্মে? 500। 500 বেড। 500 বেড সবসময় ভরা থাকে না? না, ভরা থাকে না, আচ্ছা, কোনোটা যখন হয়ে যায় সরিয়ে দিয়ে আবার নতুন করে বসে।
মোটামুটি আপনার দেরি 5 কিলো কি 6 কিলো করে যদি উৎপাদন হয় খুবই ভালো, তখন আপনার মোটামুটি ধরুন 1000 টাকা করে পার ডে। তো 1000 টাকা আমি বেশি বিক্রি করি, কিন্তু সাইকেল আমি বললাম 30,000 টাকা ইনকাম খুবই ভালো না। এটা আপনি একটা মডেল এর জন্য যে একটা মহিলা হয়ে এরকম 30,000 থেকে 25,000 টাকা মাশরুম থেকে উৎপাদন করছে এবং বিক্রি করছেন একা, এটা বিরাট ব্যাপার। এবং সেটাকে এবার আস্তে আস্তে আপনি যদি আরও যদি উৎপাদন করেন এবং সেটাকে যদি প্রসেস ফুডের মধ্যে আনা যায়, সেগুলো আস্তে আস্তে ভাবনা চিন্তা করতে পারেন। বা আপনার যদি আমাদের কোনো হেল্প লাগে সেই ডিসি যদি তো আপনি আছেন সেই ডিসির মধ্যে, তো সেটাও আমরা তাহলে বলবেন, তাহলে আমরা কীভাবে আপনাকে হেল্প করতে পারি। যদি আপনার আমাদের মেন হচ্ছে যে আমাদের কাঁচা মাছটাকে আমরা যদি ইয়ে করতে পারি, সেল ভ্যালুটা বাড়াতে পারি, তো সেটা আপনারা নিজেরাও করতে পারেন বা আমাদের দিয়েও আপনারা কিনে নিলাম, এটা হতে পারে। কিন্তু যেটা মেন সমস্যা আপনারা সারা বছরই করছেন গ্রীষ্মকালে, এবং গ্রীষ্মকালে বলে একটা সুবিধা কি দামটা ভালো পাওয়া যায়, মানে এই শীতকালে সবাই কম বেশি করবে, তো মার্কেটে যোগান ভালো থাকে, ওই জন্য প্রোডাকশনটা ভালো থাকে, যোগান ভালো থাকে বলে দামটা কমে যায়, তখন বাজারওয়ালা দেখবো 100 টাকা দিয়ে যাও, 120 টাকা দিয়ে যাও, এরকম যেমনি মার্চটা পেরিয়ে যাবে এরপর আস্তে আস্তে মার্কেটে আর মাশরুম ওইরকম ভাবে যোগান থাকে না, তখন অ্যাকচুয়াল দামটা পাওয়া যায়। তো যারা একটু ফার্মটা যারা করছেন সারা বছরের প্ল্যান করছেন, তারা একটুখানি ফার্মটাকেও একটু যত্ন নেন, যাতে গ্রীষ্মকালেও করা যায়, এবং গ্রীষ্মকালে করার জন্য যেটুকু প্রোটেকশন দরকার, ঠান্ডা লাগার জন্য যা যা করা দরকার সেগুলো মানে একটু টেকনোলজিও ব্যবহার করতে হবে। একদম যে সারা বছর যে করতেছি, গরমেরটা ওকে খড়টাকে স্কিন করে নিতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা তো টেকনোলজি হলো, মানে আমি বলতে চাইছি প্রোটোকলের দিক দিয়ে না, মানে আপনার ফার্মটাকেও উন্নত মানে করতে হবে। কারণ সারা বছর যদি আপনাকে প্রোডাকশন পেতে হয়, ওই যে ফার্মটা ধরুন শীতকালে আপনার ঠান্ডা আছে, কোনো অসুবিধা হচ্ছে না, গ্রীষ্মকালে যখন খড়গপুর বা মেদিনীপুরের টেম্পারেচার 45 ডিগ্রি চলে যাচ্ছে, তখন তো আপনার গরম একদম চারিদিকে লু বইছে, তো সেই রকম অবস্থাতেও যদি আপনার মাশরুম প্রোডাকশন হয়, সেই ফার্মটা যেন ঠান্ডা থাকে, সেইটার জন্য আপনাকে আস্তে আস্তে ভাবতে হবে। তার জন্য আশেপাশে গাছপালা লাগানো, মাটি ভিজিয়ে রাখা, সকালে একটু টেকনোলজি ইউজ করা, ফগার বেরিয়ে গেছে এখন, ঠিক আছে, একটা পাম্পের সঙ্গে ফগার লাগিয়ে সেটা দিনে 2 বা 3 বার করে চালনা করা, তাহলে এরকম করলে কি হবে, আপনার হয়তো মনে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি, হয়তো এই সাপোর্টগুলো সরকার থেকেও পেয়ে যেতে পারেন, কিন্তু প্রোডাকশনটা খুব ভালো হবে এবং দামটা খুব ভালো পাওয়া যায়, যেহেতু আপনি সারা বছর করেন, এবং সেটাই আপনার ফার্মটা যখন মডেল হয়ে যায় বাকি লোকেদের কাছে, আপনার ইয়েটা দেখতে যাবে ওকে কৃষকগুলো কি করে করছে। থ্যাংক ইউ, বসুন। গান্ধীপুর রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনিং নিয়ে আমি থেকে শুরু করেছি। প্রথম যখন চাষ করেছি, লোকের বাড়িতে পৌঁছে দিয়েছি, যেতে খাইয়েছি, বিনা পয়সা খাইয়েছি। ধীরে ধীরে প্রচার করতে করতে গত বছর আমি যোগান দিতে পারিনি, 500 রেটে বসিয়েছি, তবুও আমি যোগান দিতে পারিনি। মার্কেট আমি কীভাবে তৈরি করেছি, এখন যে প্রাথমিক স্কুলগুলোতে বা হাই স্কুলগুলোতে, জুনিয়র হাইগুলোতে মিড ডে মিল হচ্ছে, আমি মাস্টারমশাইদেরকে অনুরোধ করে বিনা পয়সা 2 কিলো 3 কিলো করে আমি দিয়েছি, আপনারা একবার খাওয়ান ছাত্রদিগকে। এবং রামকৃষ্ণ মিশন থেকে ওর যে ফুড ভ্যালু যে তালিকাটা ছিল, আমি সেই তালিকাটাও ওনাদের দিয়েছি, এতে কী কী ফুড ভ্যালু আছে সেটা আপনারা পড়ুন, নিজেরা খান, ছাত্রদিকে খাওয়ান। আমি দায়িত্ব নিচ্ছি, কোনো কিছু ক্ষতি হবে না, দরকার হলে আমার যিনি এসে রান্না করে দিয়ে যাবে। এইভাবে প্রাইমারি স্কুলগুলোতে, জুনিয়র হাই স্কুলগুলোতে দিয়ে মার্কেট আমি তৈরি করেছি। এখন আমি যোগান দিতে পারি না, 500 বেড বসালেও তো আপনার এখন মাসে বা পার ডে মানে উৎপাদন হচ্ছে কত কিলো? আমি গত বছর 10 কিলো করে প্রায় 3 মাস উৎপাদন করেছি। এবছর এই মাত্র বসানো শুরু করেছি আপনার কাছ থেকে নিয়ে গিয়ে। তো আপনি তো গ্রীষ্মকালে করেন না কেন? আগে গ্রীষ্মকালে করি না, আমি ওই অল্প 2 মাস বন্ধ করে দিয়ে পোয়াল ছাতুটা করি। আচ্ছা, পোয়াল ছাতু করছেন, কিছু একটা করছেন। হ্যাঁ, পোয়াল ছাতুতে ব্যাপক লাভ। আচ্ছা, শুধু মার্কেটে পৌঁছে দিলেই হলো, কিংবা জানতে পারলে সকাল ভোর থেকে আমার বাড়িতে লেগে এসে যাবে, পোয়াল দেন। খুব ভালো। তাহলে এটাও যদি হয় পোয়াল ছাতু, দেখুন যদি ভালো ইয়ে থাকে, মার্কেট থাকে, তাহলে গ্রীষ্মকালে আপনার পোয়ালটাও করুন। আমি পোয়ালটা গত বছর প্রায় 35,000 টাকা বিক্রি করেছি। ভালো। এই সময় যে আপনাদের একটা আমি জিনিস জানতে চাইছি, আপনারা কি কখনো কস্ট ক্যালকুলেশন করে দেখেছেন যে আপনি কত টাকার খড় কিনলেন, কত টাকার বেসন কিনলেন, কত টাকা লেবার খরচা হলো, কত টাকা জ্বালানি খরচা হলো, শুধু আপনাদের যে টাকাটা এলো, কিন্তু কখনো এই কস্টগুলো আপনারা ধরেন না, কারণ হ্যাঁ, খড় ছাতু ওটাই বলছি, নষ্টটা আমরা জানি না। আমি যে কস্ট ক্যালকুলেশন, মানে আমি একটা জিনিস বানাতে আমার 10 টাকা খরচা হলো, আমি বিক্রি করে দেখলাম আমার 15 টাকা এসেছে, তাহলে আমার কত লাভ হলো? 5 টাকা। পোয়াল ছাতু বিক্রি করলে আমি গত বছর 300 থেকে 400 টাকা কিলো বিক্রি করেছি।
আমি খড়ের মূল্যটা আমার ঘরের খড়, যদিও আমি খড়ের মূল্যটা ধরেও নিই, তবু একটা বেডে 1 কিলো 700 যদি ফলে, যদি না আপনি কত পাচ্ছেন 700 700 1 কিলো এটাই পাচ্ছি। এই জন্য কমপক্ষে 700 যদি ধরি, আমার খড় যদি কিনে করি তাহলে 100 টাকা খরচ হবে। আচ্ছা, আর আমি যদি 300 টাকায় বিক্রি করি, আর বীজ বীজ নিয়ে 100 টাকা খরচা হয়। যাতায়াত খরচা ইত্যাদি ইত্যাদি করে 100 টাকাই খরচা হয়। আমি আমার খড়টা যদি আমি পয়সা দিয়ে কিনতে হয় ধরে নিই, কিন্তু আমার ঘরের খড় সেটা আপনার হ্যাঁ জ্বালানি, খড়, লেবার সব ধরে আপনি 100 টাকার মতো হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। তাহলে আমি তাই সরকার খুব ভালো, তিন গুণ লাভ। হ্যাঁ, এটাই তাহলে হচ্ছে যে এই কেন করবো না? অবশ্যই করবেন। এই সময় আমি দরকার হলে মার্চ থেকে আপনার যদি সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষাটা হয় তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। আপনি ওটা করতে পারেন, মিষ্টি যদি করতে চান মিষ্টি করতে পারেন, যা যেটা মানে আমি চাইছি যে সারা বছরের মাসুমটা সবসময় কন্টিনিউশন থাকে। না, মেথিটা করেছিলাম, মেথিতে ভালো রেজাল্ট হয়নি বলে মেথিটা বন্ধ করে দিয়েছি, এবং ওটা স্পটটাও সহজে পাওয়া যায়। আপনার নামটা বলবেন স্যার? আপনার নামটা যেটা ভালো পাচ্ছেন যেখান থেকে। আমার নাম গৌর মেথি দুয়ারি, পটাশপুর মান। যখন উনি মোটামুটি যখন দু রকম চাকরি করে মানে সারা বছর ধরে উনি নিজের একটা ভালো ইনকামের আশা করেছেন, তো বাকি এরকম আর কে আছেন? আগে ভালো চাষ করে গে বা বীজের কারণে হোক, আমার কিন্তু 8-9টা বেড পুরো খারাপ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। ভাবছিলাম যে একদম সেটা হয়েছে, অনেক দেরি করে হয়েছে, যতটা পরিমাণ হওয়ার কথা ছিল অতটা পরিমাণ হয়নি, কিন্তু হয়েছে। ঠিক আছে, আপনার 8-9টা বেতনে কত বসান আপনি? আমি 30-40টা করে বসাই, এমনি বাড়িতে খাওয়ার জন্যই বসাতাম। এবার বীজের পয়সাটা তুলে দিয়ে অবশিষ্টটা পয়সাটা তুলে দিতাম, শুধু বাড়িতেও তো কিনে খেতে হয়, সেইটা আমি বাড়িতেই খেতে পারবো, আবার অবশ্য পয়সাটাও তুলতে পারবো। কিন্তু এবছর এই খড়ের কারণেই আমার বীজটা একটু আপনি কি খড়ের নতুন খড় ইউজ করেছিলেন? না, পুরানো খড়, কিন্তু খড়টা একটু মাটি মেশানো, মানে আপনি নিজেই বুঝ ধরতে পেরে গেছেন কিছুদিন কারণ ছিল। ওই কারণে ওদের তো বীজটা হয়েছে, হয়নি না? আপনার যদি বীজ খারাপ হতো তো বীজ একদমই হতো না। যতটা পরিমাণ হওয়ার কথা ছিল অতটা তো পরিমাণ হবে কি করে, কারণ আপনার খড়টা তো খাবারটা যদি খারাপ থাকে তাহলে ও আর কত হবে নিজেকে। তো খড় যত ভালো হবে, যত ভালো খাবার পাবে, মাছগুলো তত বড় হবে। ঠিক ঠিক বীজটা আমাকে প্রথমে সেপ্টেম্বরে দিয়েছিল, ঠিক। আর একটা পিং মাশরুম পেয়েছিলাম, ঠিক। ওটা আমার 14 দিনে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তো 14 দিনে পিং কিন্তু ওটা অনেকে খেতে চায় না, খুব ফাইবারটা শক্ত বলে। প্রথমে ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে রামদার কাছে গিয়ে একটু বীজটা নিয়েছি। আচ্ছা। আমি রামদাকে বলি না খারাপ যদি হয়, দাদাকে বলতে, দাদা বলে না কোনো ভয়ের কারণে তুমি খা। তারপর বললো যে আমার অফিসে একজন নেবে, তুমি আমাকে দাও। যখন আমি দেখলাম যে উনি বলছে না এর দাম ওর থেকে 50 টাকা হলেও ডিফারেন্স আছে, আচ্ছা। তারপর বলি না আমার বিক্রি করবো ভালো জিনিস, সেটা ঠিক আছে। কিন্তু যাই হোক, আপনার যে আর সব থেকে আর একটা যে আপনি গরম জল ইউজ করেন তো? হ্যাঁ, আমি ভালো। গরম জলে না, গরম জল করি না। ওটা করতে হবে। না, ঠান্ডা জলে আমি সন্ধ্যেবেলায় ধরো 5টা থেকে ভিজালাম, সকালবেলা 6:30 দিকে 6টার দিক করে, মানে 13 অনাথ বছর 12-13 ঘন্টা ঠিক ঠিক। ছেড়ে দিলাম, নুন জল করে, মানে চুন জল করে ভিজালাম। আচ্ছা। ছেঁকে দিয়ে জলটা 1-1.5 ঘন্টা পরে জলটা যখন ঝরে যায়, ঠিক। তখন হালকা একটা ব্যাপারে ছায়াতে ঢেলে দিয়ে, আচ্ছা। এবার বিকালের দিকে একটু নেড়ে চেড়ে ঝাঁঝরা করার পর তারপরে আমি মাশরুমটা ঠিক আছে। তো এটা আপনি যদি শীতকালে করছেন বলে এরকম চুন জলে বা ঠান্ডা জলের মধ্যে হয়ে যাচ্ছে, এটা আপনাকে সারা বছর ইউজ করতে হয় না। তাহলে আপনি সারা বছরের বীজটা, ওই বটম বীজগুলো কোথায় দিতে না, হবে? বটম বীজ না, বটম মাশরুম টোটালি আলাদা। এই ওয়েস্টার্নেরই যেটা সামার যেটা হয় বা গ্রীষ্মকালে যেটা হয়, সেটা করার জন্য মেইন যেটা আপনাকে করতে হবে সেটা খড়টাকে ভালো স্টেরিলাইজ করতে হবে বা বিশুদ্ধিকরণ, জীবাণুমুক্ত। ঠিক আছে, তো এই বিশুদ্ধিকরণের জন্য আপনাকে যেটা যারা সারা বছরের মাশরুম চাষ করে তারা কিন্তু বড় ট্যাঙ্কের মধ্যে জল ফুটিয়ে তারপর খড় রেখে তারপরে স্টিম করা হয়। ঠিক আছে, তো ওই ভেপার দিয়ে যেমন ধান ভাপানো হয় না, ওরকম করে খড়টাকে রেখে তলায় আগুন দিয়ে ওটা ভাপাতে হয়। ওটা আমরা একটা 1-1.5 ঘন্টা করতে হয়। আমরা উনি সারা বছর যেতে পারেন। যদি গরম জল হয় সেটা 2 ঘন্টার মধ্যেই, মানে খড়টা তৈরি করবে। না না না, আপনি ভিজিয়ে রাখছেন সব করছেন, সব ঠিক আছে। এবার খড়টাকে ওটাকে জলটা ঝরিয়ে শুকনো করে তারপর যে ভাপানোটা, ওটা যদি ভাপান সারা বছর ধরে আপনি করতে পারবেন এবং আপনার কোনো কন্টামিনেশন ওই বীজেই হবে। ওই কিছুই হবে। সেটা আপনাকে গ্রীষ্মকালে দেবেন অফিস থেকেই পাওয়া যাবে, আপনি নিয়ে যাবেন, তো সেটা দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খড়টাকে ভালো করে স্টেরিলাইজ করতে হবে, কারণ শীতকালে আমাদের বাতাসে জীবাণু অনেক কম থাকে,
যেসব ঠান্ডা মাশরুম একটা ছত্রাক, তো বাকি যে ছত্রাকগুলো শীতকালে কমে যায় বাতাসে, ওই জন্য ঠান্ডা জলে বা কলকে কিছু না করলে হয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালে অনেক ছত্রাকের সংখ্যা বেড়ে যায়, সেগুলো আমরা যে কন্টামিনেশন বলি। তো সেইটার জন্য আমাদের খড়টাকে তখন স্টেরিলাইজ করতে হয়। এবং এই খড়টা আপনি করতে গেছেন মাঠ থেকে নিয়েছেন, তাহলে মাটি লেগে আছে, নোংরা লেগে আছে, অন্য ছত্রাক আছে, সেইগুলোকে আপনি যদি না মারতে পারি তাহলে আপনার যে এই যে যেটা আপনি খাবেন, যে মাশরুম খাবার মাশরুমটা যে করছেন ওটা হবে না, ঠিক আছে? আর এবছর ওয়েদারটা খুব খারাপ ছিল, তো আপনি যদি অক্টোবরের ওই দানা যখন হলো দানার পর পর যদি বসিয়ে থাকেন তাহলে বেড অবশ্যই খারাপ হবে। একদম ওইটা একদম একদম শেষ করে দিয়েছে। না এবছর দানাটা একটা পার্টিকুলার ওয়েদারটা খারাপ ছিল, ওইরকম বলে নয়, দানাটার জন্য এবারে যারা আগেই পিছু মানে দানা হচ্ছে 24 তারিখ, তার 10 দিন আগে 10 দিন পরে যা যা হয়েছে সে আমরা স্পন মানে যে আমাদেরও প্রচুর ফেলা গেছে, যারা বেশ বসে তাদেরও কিছু ফেলা, কারণ ওই সময় যে ওয়েদারটা ছিল ওটা খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার ছিল। থ্যাংক ইউ। নিয়ে কোনো রকম নিজে থেকে প্র্যাকটিস করছিলাম। তারপরে হচ্ছে আমাদের বেশ গ্রুপ করে এখন করা শুরু করছি। আগের বছর 100টা বেড ফেলছিলাম, কিন্তু অনেকটাই হচ্ছে বেশি উৎপাদন হওয়ার পরে আমরা কিছুটা নষ্ট করে ফেলছিলাম, তখন বিক্রির অতটা সুযোগ পাইনি। আর প্রত্যেক জনকে গিয়ে বোঝাতে হতো যে ছাতু কি উপকার হয় এবং ছাতু আমরা কিভাবে খেতে হয়, এমনকি রান্নার প্রসেসটাও ওদেরকে বলে দিতে হতো প্রথম যখন আমরা শুরু করি। তবে এখন মোটামুটি ভালোই চাহিদা এসে গেছে, এখন দিতে পারতেছি প্রচুর। আর যে 100টা বেড আমার উঠে গেছে, আবার 100টা বসাইছি এবছরই, যে ভালোই হচ্ছে। তারপরে এখন স্যার বলছেন যে প্রসেসিং এর ব্যাপারটা ওটা জেনে গেছে, তার ফলে পরিপ্রেক্ষিতে আমাদের আর হেডেক নেই, টেনশন নেই যে ওটা আমরা নষ্ট করে ফেলবো। তবে ওটার পরে আমরা হচ্ছে প্রসেসিং এর ব্যাপারটা দেখতেছি। আবার কিছু কিছু সময় এত বেশি চাহিদা হয়ে যায়, এখানে যে মেয়েরা বলছে যে অনেকটা প্রোডাকশনের পরে যদি কিছু কিছু ওদের সঙ্গে যোগাযোগ করে আমি কিছু মাল নিতে পারি তখন আমার সুবিধা হয়। কখন হয়তো আমাকে কেউ 5 কিলো 7 কিলো অর্ডার করে ফেললো, তখন যদি ওদের সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আমার মালটা নিতেও এবং এ জায়গায় ব্যবসাটা চালাতেও আমার সুবিধা হয়। আর যখন আমাদের বেশি হয়ে যাবে তাহলে এই প্রসেসিংগুলো যদি আমাদের শেখা থাকে তাহলে ওটাও আমাদের করতেও সুবিধা হয়, যে আমাদের শেখা আছে এটা করে রাখলাম, পরে ওটাকে করা যাবে আর কি। আর মাশরুম কিছু শুকনো করেছি, ওদের কাছে শুনে যে এইভাবে শুকনো করতে হয়, কিন্তু আমাদের সেটা একটু লালচি টাইপের হয়ে গেছে, ওটাকে কীভাবে করা যায় যদি আমাদেরকে জানানো হয় তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি। এটা তো এই দিদি যেটা বললেন যে উনি শুরু করেছিলেন, এখন আস্তে আস্তে দেখুন বেড সংখ্যা বাড়ছে, ওনার বিজনেস বাড়ছে। তো এটা উনি একটা আরেকটা ভালো জিনিস বললেন যে ওনার যখন চাহিদা থাকে তো তখন হয়তো ওনার কাছে অতটা প্রোডাকশন বা সেই দিন হয়তো প্রোডাকশন পাইনি। তো এইবার ধরুন আপনি একজন তৈরি করেছেন, আপনার কাছে খদ্দের নেই, ওনার কাছে খদ্দের আছে, ওনার কাছে জিনিস নেই। তাহলে এই যে এইরকম যে মানে প্রোগ্রামগুলো করেন সিএডিসি অফিস থেকে, এখানে কি হবে আপনাদের সুবিধা যে একে অপরের সঙ্গে যোগাযোগগুলো করে নেওয়া। এরকম নয় যে আমরা এলাম খেলাম দিলাম গল্প করলাম বাড়ি চলে গেলাম। এখানে আপনারা যারা যারা মাশরুম তৈরি করছেন একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে নাম্বার রেখে দিন। যাদের বাড়ি কাছাকাছির মধ্যে তারা যারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে কি হবে আপনার আজকে মাশরুম দরকার আছে, আপনি একটা ভালো খদ্দের পেলেন, হয়তো তার বিয়ে বাড়ি আছে, অন্নপ্রাশন আছে বা কিছু একটা ইয়ে আছে আপনার ক্যাটারারে, তার সেই আপনাকে 10 কিলো মাশরুম অর্ডার দিয়েছেন, কিন্তু আপনি হয়তো 2 কিলো কি 3 কিলো পারবেন, তার বেশি দিতে পারবেন না। তাহলে আপনি যদি এরকম বাকি 5 জনের সঙ্গে আপনার যোগাযোগ থাকে তাহলে সেখান থেকে কালেক্ট করে নিলেন, 1 ঘন্টার মধ্যে যদি রাস্তা হয় তাহলে সেটা যদি আপনি কালেক্ট করে তাকে বিক্রি করে দেন তাহলে আপনার লাভ হলো, এনাদেরও মালটা রেডি হলো, যেটা নষ্ট হলো না পেয়ে গেল। এইভাবে কিন্তু নেটওয়ার্কটা খুব দরকার। তো এইটা একটা ফার্স্ট। 2 নম্বর হচ্ছে যে যেটা দিদি বলছেন যে প্রসেস ফুডে, একদমই তাই, যে আমরা যে এই যে ধরনের যে মাশরুম ড্রাই করাটা এর জন্য একটা মেশিন অবশ্যই দরকার। এই মেশিনটা ছাড়া ওইভাবে সাদা করা সম্ভব না, কারণ আমরা যখন রোদে আপনারা দেখেছেন বড়ি যখন শুকান বা আম যখন শুকান বা কাপড় শুকান, আম সকল শুকান, এবার রোদে শুকালে রোদের তেজ বা রোদের প্রতিদিন একদম থাকে না, কোনদিন মেঘলা হচ্ছে, কখনো ভালো রোদ হচ্ছে, কখনো হাফ হাফ ইয়ে হচ্ছে। তো এই যে বিভিন্ন রকমের ওয়েদার বিভিন্ন রকম টেম্পারেচারের জন্য যখন আমরা শুকাতে যাচ্ছি তখন প্রতিদিন সমভাবে শুকাচ্ছি না, তাতে হয় কালো বা লালচে রকম হয়ে যায়। তো এইটা এখন নেক্সট লেভেলের যে মেশিনপত্র সেটা একটা কস্ট আছে বা দাম আছে, সেটা আমি এখন বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আপনারা নিজেদের মধ্যে নাম্বার একে অপরে যোগাযোগ রাখুন, নিজেদের মধ্যে মাশরুম কিভাবে মানে কেজি অর্ডার পান সেটা করুন। আর 3 নম্বর হচ্ছে যারা ভালো আচার বড়ি যে যা করতে পারেন সেগুলো দিয়ে করুন, করে অ্যাটলিস্ট সিএডিসি অফিসকে জানান আপনারা করছেন।
তাহলে আমি যখন এই স্যারের কাছে আসবো, এসে যদি জিজ্ঞাসা করি যে অ্যাটলিস্ট যদি কেউ নতুন কোনো প্রোডাক্ট করছে কিনা, তাহলে স্যারই আমাকে আপনাদের নাম্বারগুলো দিয়ে দেবে। তখন আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করে ওটাকে একটা কমার্শিয়াল লেভেলে নিয়ে যেতে পারবো। তাহলে ঠিক আছে। আর যেটা বেড নষ্ট হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, ওইটা কিন্তু আমরা কি 2-1 দিন রোদ খাই নিলে বেডটা কিন্তু ঠিক হয়ে যায়। সেটা দেখুন যে যার নিজের ডাক্তারি করতেই পারেন। তো আমরা কিন্তু ওইটা যদি বিভিন্ন কারণের জন্য হয়, হয়তো বললাম অ্যাকোস্টিক খড় যদি ঠিকঠাক ভালো না থাকে সেটার জন্য হতে পারে, অনেক সময় স্পন ভালো না থাকলে হতে পারে, অনেক সময় ভালো করে স্টেরিলাইজ হয় না তাদের জন্য হতে পারে, ওয়েদার যদি ভালো না থাকে তার জন্য হতে পারে, তো বিভিন্ন কারণে। তো কিন্তু আপনারা করতে করতে নিজেরাই বুঝে যাবেন যে কেন বেড খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে, সেবারে কি প্রবলেম ছিল সেটা বুঝে যাবেন। কিন্তু এইবারে যেটা বললাম জানার কারণটা সেটা আনপ্রেডিক্টেবল, এটা ওরকম ওয়েদার কখনো থাকে না, এটা সবার জন্যই একটা এক্সেপশনাল ইয়ে ছিল, ওয়েদার ছিল। আর কেউ পেছন থেকে বলুন, বলবেন কিছু, বলুন বলুন, উনি কিছু বলবেন, ওনাকে একটু মাইকটা দিন না। গুড মর্নিং টু এভরিবডি। আমি তমলুক কলেজের বটানির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমাদের কলেজের এই সেকেন্ড সেম যে অনার্স রয়েছে, অনার্স এবং পাস রয়েছে, সেখানে কমিউনিটি সার্ভিস বলে একটা রয়েছে, পেপার রয়েছে। সেই পেপারে প্রত্যেক স্টুডেন্টদেরকে এই কমিউনিটি সার্ভিসের মানে পেপার রাখতেই হয়। আর তার মধ্যে রয়েছে কি না, আমাদের এই মাশরুম কাল্টিভেশনকে আমরা একটা কমিউনিটি সার্ভিসের পেপার হিসেবে রেখেছি। এই পেপার হিসেবে রাখার পরে যে আমাদের কলেজেরও একটা ছোট্ট করে মাশরুম কাল্টিভেশন ইউনিট গড়ে তুলতে হয়েছে, কারণ হচ্ছে সেই ছেলেমেয়েরা তারা হচ্ছে এই মাশরুম কাল্টিভেশন সম্পর্কে জানতে পারবে এবং হচ্ছে এই মাশরুমের যে ব্যাপক প্রসার, তার ফুড ভ্যালুজ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তাদেরকে গাইড করতে পারি। এতে কি হবে না, আমাদের বর্তমান সময়ে কি স্টুডেন্টরা যে চাকরি বাকরির চেষ্টায় রয়েছে, যেখানে হচ্ছে খুব চাকরির বাজার মন্দা রয়েছে, সুতরাং তারা যদি এই মাশরুম কাল্টিভেশনটা করতে পারে তাহলে সেখান থেকে তাদের পকেট মানিটা এসে যেতে পারে এবং তারা বাবার কাছে হাত পাতবে না, এর দিকে চলতে পারে। এবং স্টুডেন্টদের মধ্যে ব্যাপক সাড়া দেখতে পেয়েছি। 2 ঘন্টা ঘুরে ওখানে আরাম করে বসে সবকিছু খুইয়ে দিয়ে 3 গুণ দামে কি 4 গুণ দামে কিনে এনে খাবেন। আর ডাক্তার লিখেছে, আপনি অবহেলা করতে পারবেন না, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। ওই হাটে ঘাটে আপনাদের মতো বয়স্ক মহিলারা বেগুন বিক্রি করলে কেন 50 টাকা, এটা তো 30 টাকায় পাওয়া যায়, এটা কেন কানা মুখ, তার অনেক কিছু আপনাদের মানে ওই পর্যন্ত আপনাদের তো, তারপরে আর আপনাদের যাওয়ার ক্ষমতা নেই। তাহলে মাশরুম নিয়ে প্রচারে আমার মনে হয় সর্বাধিক গুরুত্বপূর্ণ এটা একমাত্র জিনিস, যেখান থেকেই কিনুন এখানে কোনো কেমিক্যাল বা অ্যান্টিবায়োটিক নেই, যেটা আপনার শরীরের ক্ষতি করতে পারে। তাহলে এই কথাটাকে বোঝানো দরকার। তাহলে দেখবেন এটা দেখবেন যে কিছুদিন পরে দেশি গরুর দুধ, এটা এমনি দুধ, এটা পুকুরের মাছ, এটা ঝিলের মাছ। পুকুরের মাছ 400 টাকা, ঝিলের মাছ 200 টাকা। আগে বড় লোক পোনা মাছ খেত, গরিব লোক চুনা মাছ খেত, চোখের জল ফেলতো। এখন দেখবেন গরিব লোক চুনা মাছ পায় না, চুনা মাছ বড় লোকও পায় না। চুনা মাছ যদি দোকানদার বেছে দিত না, তাহলে চুনা মাছটা ডবল দাম বলেছে। তো এইগুলো হচ্ছে সাধারণত এই জায়গাগুলো কিন্তু গ্যাপ আছে, এইগুলো কিন্তু আপনারা বোঝাতে পারেন। আপনি জল থেকে সকাল থেকে যা কিছু খান, কিছু না কিছু কেমিক্যাল আপনার মধ্যে আছে, তার প্রমাণ অন্য কোথাও যেতে হবে না। বাইরের লোক যদি বেছাদা থেকে তমলুক ঢোকে আপ টু নন্দকুমার পর্যন্ত, দুপাশে নার্সিংহোম, ওষুধ দোকান, প্যাথোলজি সেন্টার, আর যত বাস থামো হসপিটাল মোড়ে আর ট্রেকার থামো, দেখবেন তার 80% লোক সব ছুটতে ছুটতে ওই ডাক্তারের চেম্বার না হয় ওষুধ দোকানে ছুটে। এটাকে মিথ্যা বলছি? এই করোনার পরে কতগুলো নার্সিংহোম বেড়েছে, তা আপনার জনসংখ্যা কি অত বেড়ে গেছে নাকি? নার্সিংহোম ডবল হয়ে গেছে, জনসংখ্যা ডবল হয়ে যায়নি 3 বছর। তাহলে এটাই প্রমাণ করে মানুষ বেঁচে আছে দীর্ঘদিন, কিন্তু ধুকতে ধুকতে বেঁচে আছে। আমরা তো বলি আগে যে ফ্যানটা খেয়েছে দুঃখ করে, সেই ফ্যানে যা পুষ্টি আছে এখন সেটা অন্য কিছুতে নেই। কেন আপনারা জানেন না কি সুন্দর পালিশ চাল দিচ্ছে, ঝরঝরে ভাব, আপনিও চকচকে, আপনার চালও চকচকে, আপনার ফলগুলো চকচকে, এভরিথিং চকচকে। আর এখন চকচকে করার জন্য রঙও মেশায় না, এখন কেমিক্যাল স্প্রে।
উচ্ছেদে পটলে কেমিক্যাল স্প্রে করে, সেইগুলো আপনি ধরতে পারবেন না, আলাদা রং দিয়ে রং জলে ডুবিয়েছে। আগে বুঝে যেত, এখন বুঝতে পারবেন না। হ্যাঁ, এখন সবুজ কলা হলুদ হয়ে গেছে, সব কেমিক্যাল। আপেলটা পালিশ হয়ে গেছে, মুখ দেখা যাবে আপেলে, নয় কি? তাহলে এগুলো কি আপনারা জানেন না? তাহলে খাদ্যদ্রব্য চকচকে হতে হবে। আর দেখবেন এটা খাঁটি জিনিসটা চলে গেছে উচ্চ দাম নিয়ে, ঢেকি ছাড়া চাল 120 থেকে 150 টাকা দাম, 1 কেজির প্যাকেট করে সেটা বড় লোক খাচ্ছে। আপনি তাকে ত্যাগ করেছেন, ওরা ওখানে চলে যাচ্ছে। এখন গোবর সার, জৈব সার ইম্পর্টেন্ট। তাহলে কেমিক্যাল ফ্রি যাই খান, সেই জায়গাটা সুনিশ্চিত করতে গেলে, যেটা খালি চোখে দেখা যায় না সেটাকেই আমরা ভেজাল বলছি উল্টে, বুঝি না। এই জায়গাটাকে সামনে আনুন, প্রচারটা ঠিক মতো করুন। এবং আমার দেখা পূর্ব মেদিনীপুরের গ্রামে গঞ্জে কিন্তু এই মাশরুমের কিন্তু খদ্দের বেড়েছে। অনেকে মাছের প্রতি বিতস্তব্ধ হয়েছে, তখন খেতে চাইছে। দেখবেন আপনি গ্রামের হাটে এখন সমুদ্রের মাছও বিক্রি হয়। যেখানে ঝিলের মাছ পাইকারি হলো, সেইখানে দেখবেন লোকগুলো সমুদ্রের মাছ খাচ্ছে। আপনি এটা লক্ষ্য করে দেখবেন। এমনকি শঙ্কর মাছ প্রত্যন্ত গ্রামে দেখছি কেটে কেটে বিক্রি হচ্ছে, তারও খদ্দের আছে। তা মানুষ কিন্তু এটা বুঝেছে, কিন্তু অল্টারনেট উপায় পায়নি। আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি না সঠিকভাবে। নিজেদের আগে সমৃদ্ধ হতে হবে, কনফিডেন্ট হতে হবে, তারপরে এগোতে হবে। আশা করি আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাইকে আমি এটা অ্যানাউন্স করছি, তারপর আবার আরম্ভ হবে। যদি আপনাদের যাওয়ার পর আমাদের এখানে শেষ হয়ে যাবে, যখন ফিরবেন আপনারা সেই মাশরুম কিনতে চান, মাশরুমের বীজ তো আছেই, মাশরুম যদি কেউ কিনতে চান আমাদের নিচে আছে, আমাদের এখানে মাশরুম চাষ হচ্ছে, প্যাকেট করা থাকলে নিতে পারেন। আর আমাদের মাশরুমের রেট হচ্ছে 120 টাকা কেজি। যাই হোক, তাহলে আমরা আবার আলোচনার মধ্যে আসছি। আপনারা অনেকেই মাশরুম, অনেকে এখানে সকলেই মাশরুম চাষ করেন, তাই তো? কে চাষ করেন না হাত তুলুন দেখি। কে চাষ করেন না হাত তুলুন। সকলেই 1-2 প্যাকেট করে, আমি প্রত্যেকেই চিনি। মানে আমি অধিকাংশ লোকের মুখগুলো চিনি, প্রত্যেকেই চাষ করে 1-2 প্যাকেট, কেউ বেশি কেউ কম। মানে বেশি হয়তো অনেকেই করে না, কিন্তু কম প্রত্যেকেই করে। 2 প্যাকেট 4 প্যাকেট নিজেদের খাওয়ার জন্য প্রত্যেকেই আপনারা করেন। ঠিক আছে, প্রত্যেকেই তো করছেন চাষ, প্রত্যেকে চাষ করছেন, মাশরুম খাচ্ছেন, মাশরুম খেতে শিখেছেন, আস্তে আস্তে খাওয়া বাড়ছে, ধীরে ধীরে বাড়বে, সব জিনিসই বাড়বে। আর পূর্ব মেদিনীপুর জেলা, এখানে ধান পান চাষ করার আর কোনো সুযোগ নাই। ধানের জমি সব ঝিল হয়ে যাচ্ছে, মাছ চাষ হবে। আর পান চাষ তো উঠে গেছে, তাই তো? পান চাষও উঠে গেছে, আর ধান চাষও উঠে যাচ্ছে। মানে এখন কটা লোক ধান চাষ করে? আগে বুড়ো চাষ করতো। এই জমিগুলো পেছন দিকে বড় বড় সব ঝিল, 50 বিঘে, 60 বিঘে, 100 বিঘে, 150 বিঘে সব ঝিল হয়ে গেছে। তার মানে চাষবাস প্রায় অধিকাংশ বন্ধ। আর একটা জিনিস হচ্ছে, এখানে এত বেশি জনসংখ্যা, মানুষের জমি জায়গা নাই। কারো 1 ডেসিমেল, 2 ডেসিমেল, 4 ডেসিমেল জায়গা, অনেক লোক আছে খানের দ্বারা ঘর, জমিই নাই। আমি জানি অনেকে এর মধ্যে আছে কারো জমি নাই, এরকম লোক আছে। ঠিক আছে, কোন রকমের ঘর বাড়িটা তৈরি হয়ে আছে। এবার মাশরুম চাষ এত সহজ, সেখানে ওনারা করতে পারবেন। ঘরের কাঁদানে ঝুলিয়ে বাড়ির পাশে যে কোনো জায়গায় করা সম্ভব। তার মানে এই জিনিসটাকে আপনাদেরকে ধরে নিতে হবে। মানে এই যে সুযোগটা আপনারা পাচ্ছেন, আপনারা ভাবছেন যে সিএডিসি আছে, এই আমাদের এই অ্যাডজয়নিং এলাকার লোকরা সুযোগটা বেশি পেয়ে যাচ্ছে। আমি দেখেছি রামনগর আমরা মিটিং করতে গেলে বলো সিএডিসি সুযোগ সুবিধাগুলোতে আপনারা ওখানে লোকই বেশি পেয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের সেরকম ধরনের ম্যান পাওয়ার নাই। আমাদের সিএডিসির এত কম লোক, কম ইনফ্রাস্ট্রাকচার, পুরো জেলা জুড়ে আমরা সাপোর্ট দিতে পারছি না। এই জন্য আমাদের কিছু করার নাই। যাই হোক, তাহলে আমাদের এই এলাকায় যারা আছেন তারা যেমন সুযোগটা পাচ্ছেন, এই সিএডিসি তরফ থেকে ট্রেনিং দেওয়া, মাশরুমের বীজও আমরা ট্রেনিং দিয়ে দিই আপনাদের কিছু কিছু ইনিশিয়ালি চাষ করার জন্য, তখন পয়সা আপনাদের লাগে না। পরে আপনারা চাষ করেন, তখন পয়সা দিয়ে বীজ কিনতে হয়। আর এই যে খড়ের কথা আশিস দা একটু আগে বলছিলেন, খড় চাষবাস উঠে গেছে, সেই জন্য খড় নাই, কিন্তু খড় পাওয়া যায়। যেমন ধরুন আমরা সিএডিসি, আমরা তো খড় কিনি, কারণ আমাদের গরু আছে 30-35টা, সারা বছর বহু টাকার খড় কিনতে হয়। মিনিমাম 50-60 হাজার টাকার খড় আমরা প্রতি বছর কিনি। আর ছাতু চাষেরও খড় কিনি। আমাদের পেছনে একটা ঘর আছে, দেখুন, আমরা দেখেছি ছাতু চাষ আমরা করবো, 1 ঘর খড় আমরা কিনে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তা আমরা যদি চাষ করতে চান, খড়ের কিসের অভাব আছে? গ্রামীগঞ্জে খড় পাওয়া যায়, এখনো পাওয়া যায়। এখনো সেরকম দিন আসেনি যে খড় পাওয়া যাচ্ছে না। হয়তো আমাদের 50 জন ঘরের একটা গ্রাম, 50 জনের বাড়ি, সেখানে একজনের খড় আছে, সেখান থেকে আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। যে আমি চাষ করবো, মানে আগামী মাসে, তার আগের মাসে আপনাকে জোগাড় করে নিতে হবে।
যেদিনই চাষ করতে শুরু করবো সেদিন খরচাইতে গেলে পাবেন করতে। ঠিক আছে, এখনকার দিনে আবার খড় কেটে বিক্রি করার ব্যবস্থাও আমরা আস্তে আস্তে করার চেষ্টা করছি। আমরা গত বছরে বেশ কিছু খড় কেটে একটা প্যাকেট করে মিনিমাম দামে বিক্রি করেছিলাম, যাদের খড় নাই তারা নিয়ে গিয়ে চাষ করতে পারে। ঠিক আছে, মাশরুমের বেডও কিছুদিন পরে দেখবেন বিক্রি হবে, তৈরি করা বেড পাবেন, হয়তো 50 টাকা বা 60 টাকা বা 80 টাকা বেড কিনে নিয়ে যাবেন। যদি সেটা 1.5 কেজি প্রোডাকশন করতে পারেন 180 টাকা হোক, মানে 80 টাকার বেড কিনে নিয়ে 180 তো হবে। হাফ দাম 50 টাকা খরচা করলে 100 টাকা পাবেন, কিন্তু উদ্যোগটা থাকতে হবে। এই তো পরিষ্কার কথা। উদ্যোগ যদি আপনাদের থাকে, ইচ্ছা যদি থাকে, তাহলে আপনারা মাশরুম চাষ সহজেই করতে পারবেন। কমপক্ষে এই শীতকালীন মাশরুমটা চাষ করতে পারবেন সহজেই। বর্ষাকালীন মাশরুমটা কঠিন, একটু কঠিনের চেয়ে বড় কথা তাতে প্রোডাকশন একটু কম হয়, তাতে উৎপাদন খরচ অনেকটা বেশি, কস্ট অফ প্রোডাকশন অনেক হাই। কারণ দেখা যাচ্ছে বর্ষাকালে একটা বেড থেকে 500 গ্রাম 600 গ্রাম বড় জোর 1 কেজি বেশি মাশরুম হয় না, কিন্তু শীতকালে একটা বেড থেকে 2 কেজি অব্দি মাশরুম হয়, 2 কেজি 2.5 কেজি 3 কেজি অব্দি। অনেক সময় আমরা দেখেছি যখন মাশরুমের বেডগুলো 3 বার হওয়ার পর আমাদের চৌবাচ্চা, মানে যেগুলো গোবর ফেলা হয় সেই চৌবাচ্চায় ফেলে দিয়েছি, সেখান থেকে আমাদের প্রচুর মাশরুম তৈরি হয়েছে। ঠিক আছে, তার মানে শীতকালে একটা বেড থেকে 2 কেজি 2.5 কেজি 3 কেজি অব্দি মাশরুম হয়, যদি সঠিকভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে শীতকালে মাশরুম করাটা অনেক সহজ, এবং আমরা যদি সকলেই প্রচেষ্ট হই, তাহলে চেষ্টা করি, তাহলে এই চাষটা সহজে করতে পারবো। কারণ এই জেলার যা পরিস্থিতি, অন্যান্য চাষ করার সুযোগ এখানে নাই। ঠিক আছে, ধান চাষও করতে পারবেন না, পান চাষও করতে পারবেন না, আর মাছ চাষও আপনারা করতে পারবেন না। কারণটা হচ্ছে একটা লোক আসবে, সে বলবে 100 বিঘে 300 বিঘে জায়গা আমি নিজে নিয়ে নিচ্ছি, ভাড়ায় নিয়ে নিচ্ছি, তাই তো? তার মানে আপনার জায়গাটাও আপনি লোককে ভাড়ায় দিয়ে দিচ্ছেন মাছ চাষ করার জন্য। অতএব আপনার জায়গা নাই, আপনি কোনো চাষই করতে পারবেন না। মাশরুম চাষটাই হচ্ছে সবচেয়ে সহজতম চাষ, যেটা আপনার ইচ্ছা করলে করতে পারবেন। আপনি ইচ্ছা করলে মাছ চাষ করতে পারবেন না, আপনি ইচ্ছা করলে পান চাষ করতে পারবেন না, আপনি ইচ্ছা করলে ধান চাষও করতে পারবেন না। আপনার জমি, আপনি ধান চাষ করতে পারবেন না, কারণ আপনার জমির পাশে একটা ঝিল হয়ে গেছে। ঠিক আছে, ঝিলের জল এমন ভাবে আসছে সেই জায়গাটা ডুবে থাকবে, আপনি ধান চাষও করতে পারবেন না। আপনাকে আলটিমেটলি ঝিল এলাকাকে ভাড়ায় দিতে হবে। যদিও ভাড়া দিলে আপনি টাকা পাবেন, কিন্তু আপনি পারবেন, কিন্তু মাশরুম চাষটা আপনি ইচ্ছা করে করতে পারেন। অতএব সকলেই উদ্যোগী হন, বলুন আজ থেকে যে প্রত্যেকেই যাদের চাষ করেননি, যদি কেউ থাকেন তারা বলুন যে আজ থেকে আমরা মাশরুম চাষ করবো। যাই হোক, এরপরে আলোচনা আমরা করছি। এবারে মাশরুমের প্রোডাক্ট সম্বন্ধে আপনি কিছু বলবেন। আচ্ছা, এরপর যখন আমি নিজে শুরু করলাম মাশরুমের প্রোডাক্ট নিয়ে, মানে আমি মাশরুম তো মেনলি স্পনটা বানাতাম, স্পনটা দিতাম, তারপর আস্তে আস্তে মাশরুম কাল্টিভেশন যারা করতো তারা তাদের যে প্রোডাকশনটা হতো সেটা তারা তো ফ্রেশ মাশরুম হিসেবে বিক্রি করতো। কিন্তু তাদের এই যে আপনারা যেটা বলছেন যে একটা সমস্যা আছে, যখন খুব শীতকালে প্রোডাকশন বেড়ে যায় তখন ওইটা কী করবে। তো তখন আমি ভাবতে শুরু করলাম যে আমরা যদি এমন কোনো প্রসেস ফুডে আস্তে আস্তে নিয়ে যেতে পারি মাশরুমটাকে, যে এক্সট্রা মাশরুমটা তৈরি হচ্ছে ফ্রেশ মাশরুমটা, সেটাকে যদি আমরা তার শেলফ লাইফটাকে প্রসেস করে বাড়াতে পারি তাকে 1 বছর, বা 2 নম্বর হচ্ছে আমি দেখলাম যে আমরা যারা গ্রামের দিকে বা যারা মেদিনীপুর মানে রিলেটেড যারা থাকে তারা মাশরুম খেতে অভ্যস্ত, মাশরুম দেখেছে বা খাচ্ছে পাচ্ছে। যাদের বাড়ি ধরুন হুগলি, বর্ধমান, এদিকে কলকাতা, তারা কিন্তু মাশরুম বলতে বটম মাশরুম চেনে, যারা প্রথমের মতো ওয়েস্টার্ন মাশরুম চেনেই না বা পয়সা তো দেখাবো না। ঠিক আছে, তো আমার তখন মনে হলো যে এরকম যেগুলো জায়গা যেখানে সাধারণ মানে লোকের কাছে টাকা আছে, মাশরুম খেতেও পছন্দ করে, কিন্তু মাশরুম পাচ্ছে না শুধুমাত্র তাদের কমিউনিকেশনের জন্য, যে ফ্রেশ মাশরুম আমি পাঠাতে পারছি না অত দূর, যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে তারা যে পাঠাবো তার কমিউনিকেশন বা তার ট্রান্সপোর্ট ওরকম অত উন্নত নয়। তাহলে আমি একটা কী করতে পারি, তাহলে এইটাকে যদি আমরা কোনো প্রসেস ফুডের মধ্যে নিয়ে যেতে পারি, যে ফুডটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের কাছে লোকের কাছে পৌঁছাতে পারে, তাহলে কি হবে, মানে এরকম হতে পারে যে একটা বাচ্চা ছেলে যে 1-2 বছর বা 3 বছর যে যে খাবারটা খেতে পারে সেও পাবে, আবার একটা 80 বছরের লোক সেও যদি ওই খাবারটা খায়, খাবারের মধ্যে দিয়ে ওই মাশরুমের গুণটা পাবে। তো তাহলে মাশরুমটাকে যদি আমরা খাবারের মধ্যে ওটাকে ফুড ফর্টিফিকেশন বলে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট যেটা শুরু করলাম সেটা হচ্ছে আটার মধ্যে, যেমন চালকে এখন ফর্টিফিকেশন করা হয়, ঠিক আছে, ব্রাউন রাইস, তার মধ্যে যেমন নুনকে আয়োডাইজ করা হয়েছিল, একটা সময় নুনকে আমরা আগে এমনি খেতাম, তো তারপর নুনের মধ্যে আয়োডিন মিশিয়ে আয়োডাইজ করা হয়েছিল, ওটা ফুড ফর্টিফিকেশন বলে।
তো চালটাকেও এখন গভর্নমেন্ট থেকে বা বিভিন্ন কোম্পানি আছে যারা ওই ফর্টিফিকেশন করছে, বিভিন্ন রকম নিউট্রিশন মেশাচ্ছে। তো আমার আটাটাকে আমরা তখন মনে হলো যে আটা হচ্ছে রুটি সবাই খায় কম বেশি, এবং পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে তারাও রুটি খেতে অভ্যস্ত। আর আমাদের রাজ্যের রুটি নর্মালি শীতকালে বেশি লোকে খায়, এমনি নর্মালি চাল বা ভাত খায়, কিন্তু শীতকালে যদি ঠান্ডা পড়ে তখন। এবং আস্তে আস্তে রুটি এখন দেখবেন সকালবেলায় ব্রেকফাস্ট আমাদের চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা মানে মুড়ি বা অন্য কিছু খেয়ে এখন আস্তে আস্তে টিফিনে ব্রেড নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পাউরুটি নিয়ে যাচ্ছে, কেক নিয়ে যাচ্ছে, চাউমিন নিয়ে যাচ্ছে। তো এই যে প্রসেস ফুডগুলো আসছে, এর মধ্যে যদি আমরা ওই মাশরুমটাকে যদি ঢোকাতে পারি, তাহলে কিন্তু একটা বাচ্চা ছেলে বা একটা স্কুল যাচ্ছে যে, বা একটা মানে একদম কিন্ডার বা যারা বয়স্ক লোক, তারাও কিন্তু মাশরুমের গুণাগুণটা পাবে। তো এইটাই আমার মানে আইডিয়ার সূত্রপাত, ঠিক আছে। তো তারপর আমি কি করলাম, এই ফার্স্ট মাশরুম আটা এইভাবে আমরা ফার্স্ট শুরু করি, ঠিক আছে। তো এর মধ্যে কি আছে, আটার মেনলি যেটা হয় গম থেকে। তো এখানে একটু ডিফারেন্স আছে, আমরা এখানে যে গমটা ইউজ করছি সেটা অন্য ধরনের গম, ঠিক আছে। নর্মাল যে গম আছে সেখানে আরও 2-3 ধরনের গম আছে যেগুলো আমরা বাইরের রাজ্য থেকে নিয়ে আসতে হয়। তার সঙ্গে কি করি, এই যে মাশরুমটাকে দেখছেন, মাশরুম পাউডারটাকে আমরা তৈরি করি, ঠিক আছে। এটারও একটা প্রসেস আছে। তো এই প্রসেসের মধ্যে যখন মাশরুম পাউডার এবং আটাটা মিশিয়ে যখন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এটা আটা তৈরি হলো। তো এই আটাটা যখন এবারে যদি একটা বাচ্চা ছেলে যে বাড়িতে রুটি খায়, ঠিক আছে, যে হয়তো মাশরুম খেতে পছন্দ করে না, কিন্তু তাকেও যদি আপনি রুটি বানিয়ে দেন বা পরোটা বানিয়ে দেন বা লুচি বানিয়ে দেন, সে খেয়ে নেবে। তাহলে এই যখন সে লুচিটা বা রুটিটা খাচ্ছে, মাশরুমের গুণটা তার শরীরের মধ্যে যাচ্ছে, বা একটা বয়স্ক লোক সে যখন খাচ্ছে, তাহলে এই এবং সেটাই না, এই মাশরুম আমি ফ্রেশ মাশরুম হিসেবে যদি পাঠাতে চেষ্টা করতাম একটা অন্য রাজ্যে হোক বা কলকাতাতে হোক, সেটা আমি পাঠাতে পারতাম না, কারণ ওটা একদিনের মধ্যে যেতে যেতেই ওটা নষ্ট হয়ে যাবে, এবং এমন তাকে দেখতে লাগবে লোকে কেউ কিনবে না। তো সেক্ষেত্রে যদি আমি তাহলে এইভাবে যদি রাখতে পারি, এর সেলফ লাইফ বেড়ে যাচ্ছে। এটাকে আমি আরামসে 3 মাস থেকে 4 মাস রাখতে পারি, একটা আটা সেলফ লাইফ হয়। এছাড়া আমি যদি ড্রাই মাশরুম হিসেবে রাখতে পারি, এটা মিনিমাম 1 বছর থাকবে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন আইডিয়া মানে খাদ্যের মধ্যে কিভাবে মাশরুমকে আরও বিভিন্নভাবে ঢোকানো যেতে পারে আমরা কন্টিনিউয়াস ভাবছি ফুড প্রসেসিং। এবং হ্যাঁ, এইটা আপনাদের পক্ষে একটু অসুবিধা হতে হবে, কারণ আপনাদের কাছে অত টেকনোলজি নেই, আপনাদের কাছে মেশিনপত্র নেই, কিন্তু আপনারা যেটা পারবেন সেটা হলো মাশরুমটা প্রোডাকশন করতে। এই প্রোডাকশন করার পর আপনারা যে সিএডিসি অফিস আছে বা আদার্স যেসব গভর্নমেন্ট অফিস আছে, বা আপনারা ইন্ডিভিজুয়ালিও যদি যোগাযোগ করেন, তাহলে কি হবে, যারা আমাদের মতো লোক যারা এরকম বিভিন্ন প্রসেস ফুডের উপর কাজ করছেন, তারা কিন্তু মাশরুমটা আপনাদের কাছ থেকে ফ্রেশ মাশরুমটা নিয়ে নেবে, নিয়ে তারা আস্তে 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 তারা এই ধরনের খাবারগুলো তৈরি করতে পারবে। আজ দেখুন বিভিন্ন ধরনের খাবার এসে, যেই লেস যেটা বলছিলেন এখানে, তো লেস মানে যেটা আলু, ওই আলুটা লেজের আলু দেখবেন একটা অন্য টাইপের আলু, যেটা আমেরিকা থেকে আসে। ওরা পার্টিকুলার যে ওটাকে পেপসিকো যে কোম্পানিটা আছে, পেপসি খাই না, ওরা পেপসিকো কোম্পানি, ওরা ওই আলুটা আমেরিকা থেকে এনে পার্টিকুলার কন্ট্রাকচুয়াল ফার্মার দিয়ে চাষ করিয়ে ওই আলুটা দিয়ে ওই লেসটা বানায়। কিন্তু এখন দেখবেন অনেক দেশীয় কোম্পানি, অনেক লোকাল চিপস কোম্পানি এসে গেছে, যেগুলো প্যাকেজিং বা একদম একই রকম দেখতে লাগে, এবং তারাও খুব ভালো ভালো ইয়ে করছে। সেরকম আলুর চিপস সে তো ভালোই বিক্রি হচ্ছে। তো সেই রকম তাহলে একটা আলু দেখুন সেলফ লাইফে একটা চিপস ফর্মে করে তার কতটা বাড়ি দিল, এবং সেক্ষেত্রে একটা বিজনেসের লক্ষ্য হতে পারে। তো আমরা ওই জন্য বলছি যে মাশরুমটাকে, এই যে আমি বললাম যে এখন যে আসছে যে পকোড়া, আমি যেটা বললাম যে এই দীঘা রামনগর সাইডে দেখলাম মাশরুম পকোড়া ভীষণ প্রচলন হয়েছে, আর একটা দেখলাম এই ইয়েতে মেছেটায়। তো আপনারা যারা যারা মাশরুম তৈরি করছেন, এই যে চপের দোকানগুলো আছেন, তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন, তাদের দেখুন একটা রিকোয়ারমেন্ট থাকবে। তারা যদি প্রতিদিন আপনার কাছে 1.5 কিলো 2 কিলো যা যেরকম তার বিক্রি থাকে, সে যদি আপনার কাছে কেনে, তাহলে আপনার একটা স্টেবল আপনার ইনকাম তৈরি হয়ে যাবে, যে আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনি যেটুকু উৎপাদন করলেন ওই দোকানে দিয়ে চলে এলেন, তাহলে কি হলো, আপনারও একটা বিক্রি হয়ে গেলো ডেলি, এবং সে একটা নতুন প্রোডাক্ট তৈরি করলো, যেটা লোকে, যেমন দেখুন চিকেন পকোড়া, চিকেন তো আগে আজ থেকে 20 বছর আগে দেখুন মাংস কেউ খেত না, মাংস মানে আমরা বুঝতাম খাসির মাংস খেতাম, এবং মুরগি বেশিরভাগ লোকের বাড়িতে ঢুকতে দিত না, তাই তো? ঠিক বলছি না ভুল? এবং মুরগি মাংস খেলে লোকে স্নান করতে হতো, এরকম একটা রেস্ট্রিকশন ছিল। কিন্তু আস্তে আস্তে এখন মুরগিটাকে এমন হয়ে গেছে পোলট্রিটা, যে এখন মুরগির মাংস ছাড়া ভাবতেই পারি না, এবং প্রতিটা বাড়িতে দেখবেন ডেলি মানে হয়তো সপ্তাহে 3-4 দিন করে মাংস হয়, আর আগে হয়তো মাংস মাসে একবার। তো এই যে মুরগিটাকে আস্তে 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 একটা পোলট্রিটাকে মানে এইরকম প্রচলন করে এবং খাদ্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এবং ডেলি খাদ্যের মধ্যে এখন এসে গেছে। ডিম তো আমরা ডেলি খাই এখন,
তো মাশরুমটাকে আমাদের আস্তে আস্তে যদি ওইভাবে কোনো একটা ইয়ের মধ্যে আনতে পারি, যে ডেইলি অভ্যাসের মধ্যে, তাহলে কিন্তু এটা একটা নেই। আর 2 নম্বর হচ্ছে বাকি আপনি পোলট্রি ফার্ম বলুন, মাছ চাষ বলুন, যেটা স্যার বলছিলেন, যে প্রচুর খরচা আছে। একটা পোলট্রি ফার্মকে যে কেউ করতে পারে না, তাতে মিনিমাম ইনভেস্টমেন্ট আছে, মুরগি তার রক্ষণাবেক্ষণ আছে। এবং আর একটা জিনিস মাথায় রাখবেন, যেগুলো মানে যার 2 পা আছে, 2 বা 4 যাই হোক, মানে পাওয়ালা জীবকে আপনি তাকে যদি লালন পালন করেন, তাকে কিন্তু আপনার সমস্যা আছে। কারণ তার যে রোগ অসুখ হয়, তাকে মেনটেন করা অনেক কষ্ট। যেটা সাধারণভাবে মানে তাকে টাইমে ওষুধ দেওয়া, হরমোন দেওয়া, অ্যান্টিবায়োটিক দেওয়া, এই যে এত রকমের যে ট্রিটমেন্ট, সেগুলো আপনার মাশরুমে নেই। আজ দেখবেন পোলট্রি ফার্মগুলোতে যে আমরা মাংস খেতে এখন লোকে আবার ভয় পাচ্ছে, যে কেন? কারণ এখন লোকের মধ্যে ধারণা হচ্ছে যে মুরগিগুলো যে চাষ করা হয় সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো স্বাভাবিক দিতেই হয়, কারণ ছোটো মুরগি তাকে যদি না ট্রিটমেন্ট করা হয় তাহলে মরে যাবে। কিন্তু তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি মুরগি থেকে বা যেটা থেকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকওয়ালা খাবার খাচ্ছি। কিন্তু মাশরুমের মধ্যে এখনো পর্যন্ত আমি যেটা বলি, যে মাশরুম চাষের মধ্যে আগে যেরকম করে শেখাতো হতো যে চুন জলে ভেজানো, বা কেউ অ্যান্টিবায়োটিক ব্যাবিস্টিন দিয়ে ভেজানো, ব্লিচিং দিয়ে ভেজানো, আমি বলছি খড়ে কিচ্ছু দেবেন না, শুধু খড়টাকে আপনি গরম জলে সেদ্ধ করুন। তাহলে আমার খড়ে দেখুন 2টো পারপাস ফুলফিল হবে। এক, যে খড়টা আমি জমি থেকে এসেছিল, তার মধ্যে জমি চাষ করার জন্য কিছু ওষুধপত্র ইউজ করেছে, সেই ওষুধটাকে আমি যদি আগের দিন সারা রাত ভিজিয়ে রাখলাম, সেই ভিজিয়ে রাখার জন্য যখন জলটা পরের দিন ফেলে দিলাম, তাহলে সেখানে কিছু ওষুধ বা যা নোংরা ছিল ক্লিন হয়ে গেল খড়টা। সেকেন্ড দিন যখন আমি খড়টাকে স্টেরিলাইজ করছি, গরম জলে হোক বা সেটাকে জলে ফুটিয়ে হোক, তাহলে সেখানে যে জীবাণুগুলো মরলো, তাহলে আমি যখন খড়ের মধ্যে এক্সট্রা আমি আমার দিক দিয়ে কোনো রকম আর কোনো কেমিক্যাল ইউজ করলাম না। উল্টে আপনি যদি ধরুন চুন জলের মধ্যে ভেজান, বা আপনি যদি ব্লিচিং বা ব্যাবিস্টিন দিয়ে ভেজান, তো ওগুলোতে এক একটা কেমিক্যাল, ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড, ঠিক আছে? তো ওই কেমিক্যালটা দিয়ে যখন আপনি খড়টাকে ভেজাচ্ছেন, খড়ের মধ্যে ওই কেমিক্যালটা যাচ্ছে, তাহলে এই খড়ের মধ্যে যখন মাশরুমটা চাষ হচ্ছে, ওই মাশরুমটা ওর মধ্যেও কেমিক্যালটা আসবে, এবং ওই মাশরুম যখন আপনি খাচ্ছেন বা লোকে খাওয়াচ্ছেন, তার শরীরে ওই কেমিক্যালটা যাচ্ছে। তাই আলটিমেট আমি মাশরুম খাওয়ার যে ভালো বললাম, উল্টো আমি লোকের ক্ষতি করলাম। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা অর্গানিক বা জৈব মাশরুমের যে পদ্ধতি বলছি, আপনারা শুধুমাত্র খড়টাকে ভালো করে স্টিম করুন বা স্টেরিলাইজ করুন গরম জল দিয়ে, আর কিচ্ছু করার দরকার নেই। কোনো কেমিক্যাল, কোনো পেস্টিসাইড কিচ্ছু কিনতে হবে না, তাহলেই হবে। এতে নিজেরও মানে শরীর স্বাস্থ্য বাঁচবে, লোকেরও বাঁচবে। তা লোককে যেটা দেবেন, ভালো করে ভালো খাওয়াবেন, নিজের কনফিডেন্স থাকবে, লোকের আপনার ভালো রাখবে, ঠিক আছে? এবং দুটো জিনিস দেখবেন, আপনি দেখবেন এই অর্গানিকভাবে যেটা করছে বা গরম জলে সেদ্ধ করে যেটা খড়টাকে করবেন, সেই যে মাশরুমটা হবে, আর আপনি যদি কেমিক্যাল বা ওই যে বললাম যেটা ব্যাবিস্টিন অনেকগুলো করে, তো দুটো মাশরুমের টেস্টটাও দেখবেন চেঞ্জ, দেখবেন সেলফ লাইফটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। এবার সকালবেলা রাখলে বিকেলবেলা আমাদের নীতিই করছে। আর আপনার যদি খড় যদি একদম গরম জলে সেদ্ধ করা খড় থেকে করবেন, দেখুন কিচ্ছু হবে না। অবশ্যই, একদমই তাই। কারণ গমের বীজে একটা শীতকালে হয়ে যায়, বেশিরভাগ দেখুন। এবার আর একটা জিনিস, যে আমরা মাশরুম যারা আগে চাষ করতাম, আমি তো এসছি মাত্র 2 বছর, ঠিক আছে? আমি এই লাইনের লোক না, আমার ব্যাকগ্রাউন্ড যা পড়াশোনা আছে অন্য জিনিস, কিন্তু আমি এইটার মধ্যে এলাম শুধুমাত্র আমি যখন আইআইটিতে যখন করতাম, পোস্ট ডক করছি, বা আমি ওখানে ছিলাম, সায়েন্টিস্ট ছিলাম, তো তখন এরকম বিভিন্ন ট্রেনিংগুলো হতো। তো সেই ট্রেনিংয়ে আমি মাঝে মাঝে যেতাম, আমাকে নিতে যেতে হতো পুরো ডিএম অফিস থেকে, এরকম আপনাদের মতো লোক নিয়ে পাঠাতো। তো আমি দেখলাম পশ্চিমবঙ্গে মাশরুমের স্পন বা বীজ পাওয়া একটা সমস্যা, যেটা সবাই বলে। তো আমি ভাবলাম যে এইটা যদি এইরকম যদি হয়, সে স্পনটা বানানোটা এমন কি ব্যাপার, এটা একটা ভালো সুন্দর ল্যাব, স্টেরিলাইজ ল্যাব বানানো যায়, সেখানে কিছু মেশিনপত্র নিয়ে যদি প্রপারলি করা যায়, তো হতেই পারে। তো বেশিরভাগ ল্যাবে দেখা যায় যে ওই স্টেরিলাইজেশন বলুন বা ইনস্ট্রুমেন্টগুলো থাকে না, যার জন্য এই যে গম থেকে যে বীজ বানাচ্ছে তার খুব লাভ। কিন্তু যে এই যে আপনি কিনে নিয়ে যাবেন বীজটা, ওটা আপনার নাও হতে পারে, কারণ ওটা তাড়াতাড়ি কন্টামিনেশন হয়ে যায়, কালো হয়ে যায়। এবারে আপনি তো বুঝবেন না কালো বীজ কি সাদা বীজ কি, আপনি বসে দিলেন, আপনার খড় কালো হয়ে গেল, আপনি 10টা বেড বসাবেন, 5টা বেড ফেলা গেল, আপনি দূর আমি হয়তো পারছি না বাইরে। কিন্তু সবসময় যে আপনি পারছেন না তা নয়, বীজটাও যে ভালো নয়, গমের বীজ ধানের বীজ যে প্রবলেমগুলো, কিন্তু কারণ আছে। তো ওই জন্য বলি যে আমরা যদি সবসময় সেই হিসাবে আমরা গমের বীজ একদম করিয়ে যাবেন, কারণ ধানের বীজে একটু টাইম লাগে। মানে আপনি যদি গমের বীজ থেকে হয়তো বসালে আপনার 10 দিন কি 12 দিন কি 15 দিনের মাথায় ফুটে যাচ্ছে, তাহলে ধানের বীজ হয়তো 20 দিন 25 দিন হয়তো 30 দিনও লেগে যেতে পারে। কিন্তু এখানে আপনার হওয়ার চান্সটা বেশি থাকবে, ফেলিওর হওয়ার চান্স বা কন্টামিনেশন চান্সটা কম থাকবে। তো
তো সেই জন্য আমরা বলি যে ধানের বীজ থেকে আমরা করি। কিন্তু শীতকালে গমের বীজ প্রচুর আছে, কিন্তু আপনি বলুন ম্যাডাম যে আপনি তো গমের বীজ ইউজ করেন, ধানের বীজ ইউজ করেন, তো এখানে আপনার প্রোডাকশনে বা টেস্টে বা আর কি আপনার ডিফারেন্স আছে, কোনটা বেটার লেগেছে? আমরা ধানের বীজটাই বেশি ইউজ করি, কারণ গমের বীজটাই দেখেছি কালো হয়ে যায়, অনেকে নিতে চায় না। একদিন রেখে দিলে তার পরের দিন ওইটা মানে কেউই নিতে চায় না। ধানের বীজটা আমি একদিন যদি স্টোর করে রেখে দিই, ওর যে মাশরুমটা আমি ফ্রিজে যদি ভালো করে রেখে দিই, পরের দিন বিক্রি করলে ওটা নিয়ে নেয়, বুঝতেও পারে না। আর দ্বিতীয়ত ওটা টেস্টটা ভালো হয় আর ওয়েটে বেশি হয়। ধানের বীজে ওয়েটে বেশি হয়, মানে ফলনটা বেশি পাই। আর গমের বীজে ছোট হয় কিন্তু মানে পাতাগুলো বড় হয় কিন্তু ওয়েটটা কম হয়। আর আমরা সারা বছরই পাই, শুধু ওই 3 মাস গরমের সময় যা পাই না, নাহলে সারা বছর পাই। আপনি শীতকাল ছাড়া করতে পারবেন না, এটা সত্যি। সমস্ত উপস্থিত এগ্রিকালচার অফিসারদের শ্রদ্ধা জানিয়ে কিছু মাশরুম সম্বন্ধে কিছু আমি বলছি। মাশরুম যে বিষয়টা, এটা মূলতভাবেই আমরা যদি বলতে পারি এটা একটা খড়ের উপরই পুরো প্রসিডিওর হচ্ছে, এবং খড়কে শোধন করে তার উপর মাশরুম যে তৈরিটা হচ্ছে সেটা আপনারা আশা করি সবাই জানেন এবং সবাই হয়তো চাষ করেছেন। যে বিষয়টা সম্বন্ধে আমি বলতে চাইছি, অনেকে মাশরুম চাষ করছেন কিন্তু মাশরুম বেডের মধ্যে দেখবেন কিছুদিন পরে গ্রিন মোল বা ব্ল্যাক মোল বা কালো হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু এর উপায় কি বা এটা কেন হচ্ছে, কি বিষয়, এই বিষয়ে কিন্তু আপনারা কোনোভাবেই সচেতন হতে পারছেন না। এবং এটা শুধু এটা নয় যে খড়ের মধ্যেই জীবাণু আসছে, এটাও আমি বলছি না। আমরা যে সিডগুলো ব্যবহার করছি অনেক ল্যাব থেকে, ল্যাবের প্রসিডিওর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সিডের মধ্যেও গ্রিন মোল এবং ব্ল্যাক মোল কিন্তু আসতে পারে, এবং সেগুলো সম্বন্ধেও কিন্তু অনেক সচেতন থাকতে হবে। এবং আরও যে বিষয়গুলো আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে, আমরা যে প্রসেসে মাশরুম বেডটা প্রস্তুত করছি এবং তার প্রসিডিওর কি, আমরা কিভাবে প্রস্তুত করছি, খড়টাকে কি সাইজ কাটা হচ্ছে এবং কতটা পরিমাণ খড়টা নেওয়া হচ্ছে, খড়টাকে আমরা কিভাবে শোধন করছি, শোধন যদি ঠিকঠাকভাবে না হয় তাতেও কিন্তু ব্যাকটেরিয়া এফেক্ট হতে পারে। আরও যে বিষয়গুলো আমরা সব থেকে সচেতন হতে হবে, যে বিষয়গুলো নিয়ে আমরা হয়তো দেখছেন যে প্রথম বেডটা বাঁধছেন, কিছুদিন পরে সেগুলোর মাইসেলিয়াম রান করছে না, বা বেডটা যে সাদা হয় সেটা সাদা হচ্ছে না, সেটা কোনোভাবে মাইসেলিয়াম দাঁড়িয়ে গেছে বা কালো হয়ে যাচ্ছে বা সবুজ হয়ে যাচ্ছে। সিডটা দেখলেন মানে বীজটা দেখলেন যে বীজটা ভালো কিন্তু বেডটা কালো হয়ে যাচ্ছে, সেটা কি বিষয়ে কি হচ্ছে বা কি না হচ্ছে এই বিষয়ে হয়তো আপনারা সচেতন নয়। এবং তার বিষয়ে হয়তো এনারা ট্রেনাররা রয়েছেন, আপনাদেরকে ট্রেনিং দিয়েছেন, অনেক কিছু আপনাদেরকে বলেছেন, সেগুলো সম্বন্ধেও আপনাকে সচেতন হতে হবে। এবং যে জায়গাটায় আপনারা ফার্মিং করছেন, যে জায়গাটায় আপনারা চাষ করছেন সেটা মাশরুম চাষের জন্য উপযুক্ত কিনা সেটাও আপনাদেরকে দেখতে হবে। এবং আরও অনেকের মধ্যে এটুকু ধারণা রয়েছে যে শুধু শীতের মধ্যে আমরা মাশরুমটা চাষ করছি, ওয়েস্টার গরমে হচ্ছে না বা বর্ষাতে, এটা নয়, গরম এবং বর্ষার মধ্যেও কিন্তু ওয়েস্টার কেন, পোয়াল কেন, প্রত্যেকটা মাশরুম কিন্তু খুব সুন্দরভাবে কাল্টিভেশন হচ্ছে। এখন অনেক বড় বড় ফার্মাররা কিন্তু এটা করছেন। আগে হয়তো এগুলো থেকে অনেকটা দূরে থাকতেন যে গরমে বেড নষ্ট হয়ে যাচ্ছে, গরমে কেন নষ্ট হচ্ছে, কী কারণে, তার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, যেভাবে মাশরুমটা চাষ করলে গরমে যে মাশরুমটা খুব সুন্দরভাবে হবে সেই পরিবেশটাই নেই। হয়তো দেখছেন যে মাশরুম বেড আপনারা করেছেন গরমে, মাশরুম বেড সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু মাশরুম বেরোচ্ছে না, 1 মাস হয়ে গেল, 45 দিন হয়ে গেল, মাশরুম বেরোচ্ছে না। তার কারণ একটাই, ওই মাশরুম বেরোনোর জন্য যে উপযুক্ত পরিবেশটা দরকার সেই পরিবেশটা কিন্তু নেই। যখনই দেখবেন ওই গরমের মধ্যে কোনো একটা সময় বর্ষার আবহাওয়া এসে গেছে, তখনই দেখবেন 2-3 দিনের মধ্যে হয়তো আপনার পুরো ফার্মের মধ্যে যত বেড আছে সমস্ত বেডের মাশরুমগুলো কিন্তু বেরিয়ে এসছে। তার কারণ ওই সময় তার যে ময়েশ্চারটা, যে আর্দ্রতাটা প্রয়োজন, সেই আর্দ্রতাটা কিন্তু পেয়ে যাচ্ছে, যার জন্যে ওই মুহূর্তের মধ্যে আপনাদের কিন্তু ওই মাশরুমগুলো খুব সুন্দরভাবে বেড থেকে কাল্টিভেশন হয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকেই জানে না, অনেকে ভাবছে যে শুধু শীতেই হচ্ছে, গরমে কেন হচ্ছে না, বা গরমে বেড নষ্ট হচ্ছে কেন, এগুলোও কিন্তু আশা করি স্যার আপনাদেরকে আগে বলেছেন বা আপনারা জানেন, ওই বিষয়ে হয়তো অনেকটা সচেতন। যদি কোনোভাবে প্রয়োজন হয় হয়তো আমার সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন, আমরা এই বিষয়ে সচেতন করতে পারবো। এবং আপনারা
বর্ষাতে যদি অনেকে ভাবছে বর্ষাকালে জীবাণুটা খুব বেশি পরিমাণে আমাদের পরিবেশে ঘোরাফেরা করে, যার জন্য হয়তো মাশরুম হচ্ছে না, কিন্তু গরমেও ওয়েস্টার বা পোয়াল খুব সুন্দরভাবেই হবে। তার কারণ এর কিছু নিয়ম আছে, যেমন আমরা এটাও করে দিই যে বেডটা প্রথমে বাঁধা হলো, বেডটা বাঁধার পর তার কিছুদিনের মধ্যে বা সঙ্গে সঙ্গে অনেকে ছিদ্র করে দিচ্ছে, যে ছিদ্রটা দিয়ে মাশরুম বেরোনোর জন্য প্রয়োজনীয় ছিদ্রটা, ওই ছিদ্রটার কিন্তু কিছু নিয়ম রয়েছে। যেটা ধরুন আমরা 10 থেকে আপনি 8 দিনে ছিদ্রটা করুন, ছিদ্রের ভেতরে যে তুলো, কিছুটা তুলো আপনি ওই ছিদ্রের মধ্যে কিছুটা প্রবেশ করে দিন, যাতে ওই ছিদ্র দিয়ে জীবাণুগুলো বেডের ভেতরে না প্রবেশ করতে পারে। দেখবেন খুব সুন্দরভাবে বেডগুলো সাদা হয়ে যাবে এবং উপযুক্ত সময়ে কিন্তু মাশরুমগুলো আপনার কাল্টিভেশন হয়ে যাবে, কোনো অসুবিধে এতটুকু কোনো সমস্যা হবে না। যে বিষয়গুলো সম্বন্ধে হয়তো আপনারাও অবগত নয়, যার জন্য আপনারা বর্ষাকালে বেড বাঁধেন কিন্তু বেডগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে। আপনারা গরম কেন বর্ষা কেন প্রতিটা মুহূর্তেই করতে পারবেন। আর একটা বিষয় স্যার যেটা বললেন বা স্যার যেটা এক্ষুনি বললেন যে গমের বীজ এবং ধানের বীজ, যে বিষয় দুটো নিয়ে সব থেকে বড়োভাবে আমরা এটুকু যেটুকু আমরা হয়তো বীজ বানাচ্ছি, বা আমার বাড়ি বেশিটা দূরে নয়, তো আমলুকের মধ্যেই, রাধাবল্লভপুর থেকে একটু ভেতরে, যে বিষয়গুলো বীজ বানানোর জন্য যে উপযুক্ত উপকরণগুলো লাগে, গম, ধান আর জব, এই জিনিসগুলো কিন্তু এর উপযুক্ত উপকরণ। অনেকে ধান দিয়ে বানাচ্ছেন, অনেকে গম দিয়ে বানাচ্ছেন। গমের মধ্যে আমি বিশেষ করে ধানটাকে সব থেকে বেশি ব্যবহার করি ল্যাবের মধ্যে। ল্যাবে যেটা নিয়ে যে সেটটাকে মানে যার উপর সেটটা সব থেকে বেশি প্রেফার করছে, সেটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে ধান। তার কারণ একটাই, ধানের মধ্যে যে মাইসেলিয়ামগুলো রান করে এবং মাইসেলিয়ামগুলো গ্রো করে যথেষ্টভাবে ফাস্ট, এবং ধানের মধ্যে কিন্তু যে জীবাণুগুলো এফেক্ট হচ্ছে এগুলো কিন্তু অনেকটাই পরিমাণে কম। অনেকে বেশিরভাগটাই কিন্তু গমকে প্রেফার করছেন। গমটা কিন্তু মূলত আমি এই পর্যন্ত আমি নিজেও তো ফার্মিং করেছি, আমার নিজের 3500 বেডের ফার্ম রয়েছে, আমি ফার্মও রয়েছে এবং আমার ল্যাব রয়েছে, আমার নিজের চাষ হয় বাড়িতে, অলরেডি আমি নিজেও বেড বসাই। যে বিষয়টা দেখেছি সব থেকে বেশি, ধানের সেটগুলো কিন্তু গরম বা বর্ষাতে যথেষ্টভাবে এফেক্ট করে জীবাণু, গমের বীজগুলোতে গরম এবং ধানে সব থেকে বেশি কিন্তু জীবাণু এফেক্ট করে। এবং শীতেও যদি আমরা দেখি, হয়তো শীতে গমটাকে সব থেকে বেশি প্রেফার করে, কিন্তু ধানের মধ্যে যে উপযুক্ত যে উপকরণ এবং ধানের যে তার মাইসেলিয়ামের যে পাওয়ারগুলো, বুস্টার পাওয়ারগুলো, যে পাওয়ারগুলো মাইসেলিয়ামকে রান করতে সাহায্য করে, সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে থাকে। যার জন্যে ধানের সিডগুলো যদি আপনারা করতে পারেন, ধান গমও করুন, অসুবিধা কিছু নেই, কিন্তু ধানের মধ্যে আপনি গরম এবং বর্ষাতে ধানটা কিন্তু সব থেকে ভালোভাবে কিন্তু গ্রো করে, ওর মাইসেলিয়ামগুলো খুব সুন্দরভাবে রান করে। তার কারণ এটাই যে ধানের মধ্যে তার মাইসেলিয়াম রান করার এগুলো খুব সুন্দরভাবে থাকতে পারে। এইটুকু যারা বিজনেস করবে, বিজনেসের ক্ষেত্রে তাদের গমেরটা বেটার, কারণ ওয়েটটা অনেকটা বেশি পাওয়া যাবে। এটা হয়তো আপনারা ভাবছেন যে গমেরটা বেটার, আপনারা ধানটা গমেরটা বের হয়ে তাড়াতাড়ি। এবার হ্যাঁ, এটা নিয়ে আপনারা অবগত যে গমটা তাড়াতাড়ি বেরোচ্ছে, অবশ্যই ধানটা নিয়ে দেখুন আপনারা। আমি তো ল্যাব করেছি ধরুন 2 মাস 3 মাস হলো আমার ল্যাব রান করছে। আপনারা এই ল্যাবের ধানটা নিয়ে আপনারা ব্যবহার করুন, যে আপনার 18 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে আপনার ফলনটা আসছে কিনা, 22 দিন তো 22 দিনের মধ্যে আপনার ফলনটা আসছে কিনা। যদি না আসে, আপনার এখানে নাম্বার আছে, এই ব্যানারে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি টোটাল হেল্প আপনাদেরকে করবো, কি হচ্ছে কি না হচ্ছে, আমি পুরো জিনিসটাই আপনাদের সঙ্গে থাকবো, যে ধানের মধ্যে 22 দিনে আপনার ফলন হচ্ছে কিনা, বা আপনারা সঠিক সময় হ্যাঁ ঠিক আছে। ধানটা আপনারা বলছেন 18 দিনে আসছেন, তো আমার নিজেরও ফার্ম রয়েছে, আমি নিজেও চাষ করি, ঠিক আছে, এবং আমি বীজও বানাই, ঠিক আছে। যার জন্য আপনাদেরকে বলছি আপনারা এটা করুন, কন্ট্যাক্ট করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। যে কি কারণে হচ্ছে না বা হচ্ছে কি কারণে, আমি নিজেই রিসেন্ট একটা নতুন ফার্মারকে চাষ করিয়েছিলাম আমার পাশের গ্রামে, তার 18 দিনে ফলন এসছে ধানের সিডে, 18 দিনে। বিজনেসের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, আপনি সারা বছর করেন ধানটাই প্রেফার। তার কারণ ধানের মধ্যে যে মাইসেলিয়ামের যে এটা গ্রোটা, এটা শোনেন, দুটো বীজ, ধান আর গম, জবের পাওয়া যায় না, জবের অনেক দাম, এখানে দুটোই পাওয়া যায়, একটা ধানের বীজ, গমের বীজ। এবারে আমি আপনাদেরকে বলি, এখন বাজারে ধানের চেয়ে গমের দাম বেশি, ভালো করে বুঝুন, কিন্তু গম জিনিসটা ভালো, কারণ কি গমের সারফেসটা হচ্ছে সফট, মানে মাইসেলিয়ামটা তাড়াতাড়ি গ্রো করে যাবে,
গমের বীজের প্রোডাকশনটা তাড়াতাড়ি হয়। আপনি তো বলবেন না 18 দিনের মধ্যে হয়ে যাবে, আর ধানেরটা 22 দিন সময়। কারেক্ট। এইটা যেমন একটা প্লাস পয়েন্ট, আর মাইনাস পয়েন্ট কি, গমে কন্টামিনেশনটা বেশি, কারণ সব সারফেস হওয়ার জন্য ওতে ইনফেকশনটা বেশি। ধানের উপরে সারফেসটা অনেক হার্ড, ওতে ইনফেকশনটা কম। কারেক্ট না, ওয়েটে পাবেন না, ওয়েটে কি করে বেশি পাবেন? আমরা ওয়েটটা তো সেম থাকছে না, এর গমের পয়েন্ট, গমের হচ্ছে সব সারফেস, তাতে মাইসেলিয়ামটা বেশি, ঠিক আছে, নাম্বার অফ স্পোর আপনি বেশি পাবেন, মানে প্রোডাকশন বেশি পাবেন, এটা সত্যি কথা। কারেক্ট, গম যদি ঠিক দেয়, কিন্তু যেহেতু বাজারে গমের দাম বেশি, এখন অনেকে 200 গ্রাম গম দেয় না। আবার জলটা যখন ইনটেক করে দেয়, জল যখন অ্যাবজর্ব করবে গম, তখন হচ্ছে পরিমাণটা বেড়ে যাচ্ছে। ধান অতটা জল অ্যাবজর্ব করবে না, বুঝেছেন, জল অতটা ধরবে না, তো গম তো জল বেশি ধরবে। তারপরে 1 কেজি গম থেকে ভিজালে 1.5 কেজি 2 কেজি পাওয়া যাবে, কিন্তু ধান তো 1.5 কেজি পাওয়া যাবে, কম পাওয়া যাবে। দুটোই প্লাস মাইনাস আছে। এরপরে যখন যেটা সুযোগ সুবিধা আমাকে সেটা করতে হবে। যদি গম বেশি পান, গমেরটা করবেন, ঠিক আছে। এরপরে খানিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, যারা চাষ করে, যারা বলছে তারা ঠিকঠাক বলছে বলে আমার মনে হয় না, কারণ আমি ধরুন প্র্যাকটিক্যাল মানুষ, সত্যি কথা বলছি, আমি গরু চাষ করি, গরুর দুধ দেখে নিই, তারপরে কতটা খাওয়ার দেবো সেটা ঠিক করি। এবার হচ্ছে আপনারা হচ্ছে প্র্যাকটিক্যাল মানুষ, আপনারা দুটো বীজ নিয়েই চাষ করবেন, আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই আপনারা করবেন, ঠিক আছে। উনি ধান বেশি ভালো বলছেন বলে ওনার কথাটা মানতে হবে তা তো না, আমাকেও চাষ করে দেখে নিতে হবে কোনটা সঠিক। অতএব চাষিকে ওইভাবে বোঝানো যাবে না যে আমার জিনিসটাই ভালো। চাষি অনেক বুদ্ধিমান এবং তারা ভালো বোঝে চাষ, অতএব কোনটা নেবে তারা ঠিক করে নেবে। কিন্তু এমন পরিস্থিতি হয় যে গমের বীজের অনেক সময় ক্রাইসিস হয়, গমের বীজটা পাওয়া যায় না, কারণ গমটা অ্যাভেলেবেল নয় এখন বাজারে, তারপরে ধানের বীজটাই অ্যাভেলেবেল হয়, তখন কি হয়, উপায় থাকে না, ধানের বীজটাই চাষ করতে হয়। যাই হোক, এরপর আমাদের লাস্টলি এসছেন আমাদের লোকাল প্রধান সাহেব, ওনার আসতে একটু দেরি হয়েছে, কারণ উনি বলেছিলেন ওনার একটু কাজ আছে, উনি এসছেন, ওনাকে রামবাবু উনি তাহলে আমাদেরকে একটু বলবেন, আপনাদেরকে একটু শুনুন অল্প করে হলো। প্রধান সাহেব আপনি একটু বলুন আমাদের শেষের দিন। নমস্কার, আমি আজ সিএডিসির যে কর্মশালা তাতে উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন এখানের বিভিন্ন আধিকারিকগণ, এই সংস্থার কর্ণধার, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং সামনে উপস্থিত যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই যে আজকে যে স্বনির্ভর গোষ্ঠী, যে মানুষ এলাকার যে আমাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন, অঞ্চলের উন্নয়ন, সব ব্যাপারে এই স্বনির্ভর গোষ্ঠীর অবদান আছে এবং ওনারা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ওনাদের কর্মপদ্ধতি, কর্মজীবন করে থাকেন এবং সেই কর্মজীবনে ওনারা আমাদের অঞ্চলের অনেক কিছু কর্মক্ষেত্রে ওনাদের প্রয়োজন হয় এবং আশা করব এই যে চাষ আগামী দিনে যে ছাতু, ধান, পাট এবং এই যে জিনিসগুলো হয়ে থাকে, আপনারা অনেকক্ষণ আলোচনা করেছেন, আমি এই আলোচনা আর বিশেষ দীর্ঘায়িত করতে চাই না, লাঞ্চের টাইম হয়ে গেছে এবং আপনারাও অনেকক্ষণ ধরে বিভিন্ন আমাদের আধিকারিকদের বক্তব্য শুনেছেন। এই বক্তব্যগুলো শুধু শুনলে হবে না, এই কর্মপদ্ধতি নিয়ে কর্মজীবনে এবং যেখানে কর্মসংস্থান সেখানে প্রয়োগ করা, সফলভাবে প্রয়োগ করা, এইটুকু আশা রাখবো, এইটুকু বলে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এরপর আপনাদের তরফ থেকে কেউ যদি কিছু বলেন ভালো হয়, দিয়ে আমরা শেষ করব, মানে আমাদের কথা দিয়ে আমরা শেষ করব না, আপনাদের কথা দিয়েই শেষ হবে। আপনাদের কি বলবেন? কিছু বলার নেই, আমাদের সুক্ষেত্র, সুবীজ, সুবন্দোবস্ত, এরা সবাই এই কথাগুলোই বলছেন। সে যেই চাষ করুন, মাশরুম চাষ করুন বা অন্য যে কোনো চাষ করুন, তাহলে আমাদেরকে বন্দোবস্তটাও ঠিক রাখতে হবে। এমনি তো করে ফেললাম, হয় না হয় না হবে, এমনটা কিন্তু না। খুব যত্ন সহকারে করতে হবে, আন্তরিকতার সঙ্গে করতে হবে। আপনি প্রাণ দিয়ে করেন, অবশ্যই ও আপনাকে ফলন দেবেই দেবে এবং আপনি অধিক লাভ পাবেন। বড় কথা, নিজের পুষ্টিটা পাবেন। আমি তো 2008 সালে মহেন্দ্রপুরের থেকে ট্রেনিং নিয়েছি, তখনকার দিনে সায়েন্টিস্টরা বলেছেন ওটা একটা ম্যাজিক ফুড, যেটা এনারা বলেন যে সব খাবারই কিছু না কিছু বিষ আছে, মাশরুমে কোনোদিন কোনো বিষ নেই, থাকবে না, থাকতে পারে না। এই যে কেমিক্যালদের কথা বলা হচ্ছে, ইনি বলছেন কেমিক্যালকে এড়িয়ে যেতে, সত্যি কেমিক্যালটা যদি এড়িয়ে যাওয়া হয়
গরম জলে ফুটিয়ে যদি করা হয়, হয়তো আমার মা এত জ্বালানি কোথায় পাবো। জ্বালানিটা এমন কিছু ব্যাপার না, গ্রামগঞ্জে আমাদের কাছে জ্বালানিটা এমন কিছু ব্যাপার না। তাহলে একটা নিরাপদ সবজি আমার ঘরে সারা বছর থাকবে। আমি তো শুরু করে দিই কার্তিক মাসের শেষ থেকে মাশরুমটা শুরু করে দিই কম কম। এই সময়টা বেশি করি কারণ এই সময়টা একটু মার্কেটের চাহিদাটা বেশি। আর কি মার্কেট কিন্তু নিজেকে তৈরি করতে হবে, যেটা আমি বলছিলাম, বিনা পয়সায় স্কুলে গিয়ে গিয়ে খাইয়েছি, বলেছি আমার গিন্নি এসে রান্না করে দিয়ে যাবে, কারো যদি কোনো অসুবিধা হয় আমি হসপিটাল থেকে দায়িত্ব নিলাম, হসপিটাল পৌঁছে দেবো সবাইকে। এই করে করে কিন্তু আমি মার্কেট তৈরি করেছি। আমার 10 কিলো পর্যন্ত প্রতিদিনই তৈরি হয়। যেদিন বিক্রি করতে পারছি না, ওটা স্কুলে গিয়ে দিয়ে দিলাম, না পয়সা দিতে হবে না, খেয়ে নেন। এই করে করে মার্কেট তৈরি করেছি রীতিমতো। এখন আমার এলাকায় আর কেউ তৈরি করে, আমি তৈরি করি, আমার ভালোই ব্যবসা হয়। বিশেষ করে পোয়ালটা বেশি হয়, জিনিসটা একটু কম হয়। পোয়ালটা ইনি বললেন, পোয়ালটা ইনার যে পদ্ধতি সেই পদ্ধতি শিখে নিতে পারি, আর পরে আরও ভালো পয়সা আমরা পাবো, ভালো লাভ করতে পারি। এই বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আন্তরিকতার সঙ্গে আপনারা কাজ করুন, লাভ আপনাদের হবেই হবে। সভা শেষ, আপনারা সব বসে থাকবেন, উঠবেন না। আপনাদেরকে সমস্ত প্যাকেট সামনে হাতে ধরিয়ে দেওয়া হবে, তারপরে একে একে আস্তে আস্তে চলে যাবেন।